আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রথমে আন্তরিকভাবে দুঃখিত আপনাদের কাছে। যে ক্লাসটা একটু লেট হয়ে শুরু করা হচ্ছে, বিভিন্ন কারণবশত একটু দেরি হয়ে গেল। যাই হোক, আমরা যেহেতু আজকে শুক্রবার, দ্রুত শুরু করি যাতে অন টাইম শেষ করা যায়। আচ্ছা, তো কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আর আপনাদের যে যার মনের মতো প্রিপারেশন গুলো ভালোভাবে নিচ্ছেন, বিশেষ করে মেডিকেলটা। তো সাথে সাথে কিছু ভার্সিটির প্র্যাকটিসও করে রাখা উচিত, কারণ সব দিকে প্রিপেয়ার থাকাই উত্তম। তো আমরা আজকে ভার্সিটির জন্য ম্যাথ প্রোগ্রামের ফিজিক্স 4 ক্লাস করব, যেখানে আমরা আজকে দুইটা অধ্যায় নিয়ে আলোচনা করব। একটা হলো পদার্থের গাঠনিক ধর্ম এবং আরেকটি হচ্ছে ভৌত ভৌত আলোক ধর্ম। একটা ফার্স্ট পেপারের চ্যাপ্টার, একটা সেকেন্ড পেপারের চ্যাপ্টার। আচ্ছা, তো আমাদের ক্লাস শুরু করা যাক। তো প্রথমে আমরা গাঠনিক ধর্ম নিয়ে আলোচনা শুরু করি। পদার্থের গাঠনিক ধর্ম। তো পদার্থের গাঠনিক ধর্মের মধ্যে এখানে বিশেষ করে আলোচনা করা হয়েছে পদার্থর কি টাইপের ম্যাটেরিয়াল দিয়ে তৈরি, তার মধ্যে স্থিতিস্থাপকতা কি, সে কি পরিমাণে চাপ সহ্য করতে পারবে, আহ এগুলো নিয়ে মেইনলি আলোচনা করা আছে। তো শেষের দিকে আরেকটু কিছু আছে যে তরল এবং বায়বীয় পদার্থ নিয়ে, যেখানে তাদের সান্দ্রতা নিয়ে কাজ করা হয়। তারপরে স্পর্শক কোণ নিয়ে কিছু আলোচনা আছে, আমরা সবগুলোই কভার করার চেষ্টা করব। প্রথমে আমরা আসি, পদার্থের যে জিনিসটা মেইনলি আসে সেটা হলো পদার্থের স্থিতিস্থাপকতা। তো স্থিতিস্থাপকতা কি, যে কঠিন কোনো পদার্থকে কোনো বল প্রয়োগের মাধ্যমে তার আকৃতির যদি একটু পরিবর্তন ঘটানো হয়, দিয়ে বলটা সরাই দিলে সেই বস্তুটা আবার পূর্বের অবস্থানে ফিরে আসে যে বলের কারণে সেটা স্থিতিস্থাপক বল। আর এই ফিরে আসার ধর্মটাই হচ্ছে স্থিতিস্থাপকতা। কাইন্ড অফ ধরে নেন যে যদি আমাদের একটা রাবার থাকে, যেটা আমাদের বেসিক একটা উদাহরণ। ধরেন যে একটা রাবার আছে, আমরা এটাকে এরকম একটা টুইস্টিং ফোর্স কাজ করলাম, মানে ঘূর্ণন শক্তি দিয়ে সেটাকে মুড়িয়ে দিলাম। তাহলে সেটাকে একটা বেন্ড হয়ে যাবে হালকা, এবং ছেড়ে দিলে সেটাকে আবার পূর্বের অবস্থানে ফিরে আসবে। এটা তার স্থিতিস্থাপকতার কারণে। আচ্ছা, তো স্থিতিস্থাপকতার উপরে ডিপেন্ড করে। স্থিতিস্থাপকতা তিন ধরনের বস্তুর উপরে হয়, বা তিন ধরনের বস্তু থাকে স্থিতিস্থাপকতার উপর ডিপেন্ড করে। একটা হইলো কি নমনীয় বস্তু, যেটা কখনোই কি হয় না, নমনীয় বস্তু যেটা কি অল্প বল প্রয়োগ যদি আমরা অপসারণ করে ফেলি, সেটা কি আবার পূর্বের অবস্থায় ফিরে আসে না। দুই নম্বর হইলো পূর্ণ স্থিতিস্থাপক বস্তু। পূর্ণ স্থিতিস্থাপক বস্তুটা কি, যে বস্তুতে আমরা বল প্রয়োগ করাইলে সেটা কি আবার পূর্বের অবস্থায় ফিরে পাবো, ফিরে আসে, সেটা আমাদের পূর্ণ স্থিতিস্থাপক বস্তু। আর একটা আছে পূর্ণ দৃঢ় বস্তু, যেটা কি আমরা স্থিতিস্থাপক মানে সেটাকে বল প্রয়োগের মাধ্যমে এটার কোনো বেন্ডিং করানো সম্ভব হয় না। সেটাই হলো কি আমাদের পূর্ণ দৃঢ় বস্তু। অর্থাৎ আমরা যদি বল প্রয়োগ করি, হয় সেটা ভেঙে যাবে, আর না হলে ওই অবস্থাতেই থাকবে, সে কখনো নিজের আকৃতির পরিবর্তন ঘটাবে না, সেটা পূর্ণ দৃঢ় বস্তু। তো স্থিতিস্থাপক বলের পরে আমরা যে যে আলোচনাটা আসবে সেটা হলো এই অধ্যায়ের মেইন টপিক এর মধ্যে একটা পীড়ন বিকৃতি। তো পীড়ন জিনিসটা কি, পীড়নটা হচ্ছে যে নির্দিষ্ট কোনো এরিয়ার উপরে কি পরিমাণ বল প্রয়োগ করা হচ্ছে, সে বলটাই হলো পীড়ন। তো আমরা পীড়ন সমান সমান কি লিখতে পারবো, পীড়ন আর চাপ বলতে গেলে সেম জিনিস। পীড়ন ইজ ইকুয়াল টু কি, বল ডিভাইডেড বাই ক্ষেত্রফল, মানে এফ ডিভাইডেড বাই এ। আমরা জানি চাপ সমান সমান কি এফ ডিভাইডেড বাই এ। তাহলে পীড়নটাকে অনেক সময় অসহপীড়ন দিয়েও প্রকাশ করা হয়, আর বলটাকে বলা হয় অসহভার। বিভিন্ন বাংলা টার্মও মনে রাখা লাগবে, কারণ অনেক কোশ্চেনে ডাইরেক্ট অসহভারের কথা বলবে, তখন বোঝা যাবে না যে আমাদের কাছে চাইছেটা কি। ঠিক আছে। আচ্ছা, এখন পীড়ন আমাদের কি ধরনের হয়, যদি পীড়ন হয় আমাদের সাধারণত তিন ধরনের। এক কি দেখা যাচ্ছে যে পীড়ন বল প্রয়োগের চাপ প্রয়োগের ফলে, প্রয়োগের ফলে আমাদের বিকৃতি ঘটে বস্তুর। মানে কোনো বস্তুতে যদি আমরা চাপ প্রয়োগ করি, ধরেন এই বরাবর আমরা যদি ফোর্স প্রদান করি এই এরিয়ার উপরে, তাহলে এটার কি বিকৃতি ঘটবে। এই বিকৃতিটা সাধারণত তিন ধরনের হয়। একটা কি দৈর্ঘ্য বরাবর হয়, যেটাকে আমরা জানি কি দৈর্ঘ্য বিকৃতি। তো এখানে আমরা সূত্রগুলো একসাথে সাথে দেখে নিই।
দৈর্ঘ্য বিকৃতিটা কি? দৈর্ঘ্য বিকৃতি ইজ ইকুয়াল টু ছোট হাতের এল ডিভাইডেড বাই বড় হাতের এল। বড় হাতের এল হচ্ছে যদি আমাদের এল লেন্থের কোনো একটা বস্তু থাকে এবং এটাকে আমরা টান দেওয়ার মাধ্যমে বা কম্প্রেস করার মাধ্যমে এটাকে এল, ছোট এল পরিমাণ বড় করে দিলাম, তাহলে দৈর্ঘ্য বিকৃতি কতটুকু হবে? এই ছোট এল ডিভাইডেড বাই বড় এল। আর একটা হলো মোচড় বিকৃতি, বা যেটাকে আমরা জানি যে কীর্তন বিকৃতি। হ্যাঁ, এটা কি? যদি আমরা একটা বেন্ডিং ফোর্স কাজ করে, যেমন ধরেন এইরকম বস্তুটাকে দুই দিক বরাবর টুইস্টিং ফোর্স দিলাম, তাহলে সেটাকে একটা থেটা কোণে বেঁকিয়ে যাবে। এটাকে বলা হয় যে মোচড় বিকৃতি বা কীর্তন বিকৃতি। তো এটা হলো থেটা ইজ ইকুয়াল টু, এটা সাধারণত আমরা থেটা ইজ ইকুয়াল টু টেন থেটা দ্বারা প্রকাশ করা হয়। বা আমরা যদি এটা ব্যাসার্ধ বা ব্যাস বরাবর নিয়ে আসি, তাহলে ডি ডিভাইডেড বাই বড় হাতের ডি। ডিটা কি আমাদের পরিবর্তিত ব্যাসার্ধ বা ব্যাস, আর বড় হাতের ডিটা হলো আসল ব্যাস, ব্যবধানের সরণ। 3 নম্বরে আসি হইলো লাস্টে যে বিকৃতিটা হয়, সেটা হলো আয়তন বরাবর বিকৃতি হয়। আয়তন কি? একটা বস্তু যদি দৈর্ঘ্য বস্তু উচ্চতা থাকে এবং টোটালটাই যদি আমাদের বৃদ্ধি ঘটে, তাহলে সেটা আয়তন বিকৃতি বা আয়তন বৃদ্ধি বলে। এটা হলো ছোট হাতের ভি ডিভাইডেড বাই বড় হাতের ভি, মানে মেন আয়তন থেকে কতটুকু আয়তন আর একটু বৃদ্ধি পেলে এটার অনুপাতটা হলো আমাদের আয়তন বিকৃতি। এই 3 ধরনের বিকৃতি ঘটে। আচ্ছা, তো এরপরে আসি যে বেসিক কিছু সূত্র, যার মধ্যে প্রথমে আমাদের আছে একটা হুকস ল। হুকস লটা কি? হুকস বলেছেন যে পীড়ন ডিভাইড বাই বিকৃতি ইজ ইকুয়াল টু ধ্রুবক, মানে পীড়ন এবং বিকৃতি কি পরস্পর সমানুপাতিক। পীড়ন এবং বিকৃতি কি সমানুপাতিক। তাহলে আমরা এই সমানুপাতিকটা হটে এখানে যদি আমরা একটা ধ্রুবক নিয়ে আসি, যেটাকে আমরা বলবো হচ্ছে যে স্থিতিস্থাপক ধ্রুবক বা স্থিতিস্থাপক গুণাঙ্ক, এটা নিয়ে আসলে কি পীড়ন ইজ ইকুয়াল টু ই ইন্টু বিকৃতি। অনেক জায়গাতে ই এর জায়গাতে গামা ইউজ করে, তো আপনারা যে কোনো একটা ইউজ করতে পারেন, এটা সমস্যা নাই। তাহলে গামা বা ই ইজ ইকুয়াল টু আমরা কি পাইলাম? পীড়ন ডিভাইডেড বাই বিকৃতি। আচ্ছা, এরপর আসি ইয়াং এর স্থিতিস্থাপক গুণক। ইয়াং এর স্থিতিস্থাপক গুণক ওয়াই, এটা ইজ ইকুয়াল টু কি আমাদের? এটা হইলো বিভিন্ন ক্ষেত্রে হতে পারে, মোচড়ের ক্ষেত্রে হবে এফ বাই এ ডিভাইডেড বাই থেটা, বা এফ ডিভাইডেড বাই এ থেটা, যদি এটা আমাদের মোচড় বিকৃতি হয়। আর আয়তনাঙ্ক গুণাঙ্কের ক্ষেত্রে, আয়তনের ক্ষেত্রে যদি আমরা আয়তন গুণাঙ্কটা কাউন্ট করি, সেটা হলো কে দিয়ে প্রকাশ করব। কে ইজ ইকুয়াল টু এফ বাই এ ডিভাইডেড বাই, আমরা আয়তন গুণাঙ্কের ক্ষেত্রে পরিবর্তন কি দেখলাম? ছোট হাতের ভি ডিভাইডেড বাই বড় হাতের ভি। তাহলে এফ ডিভাইডেড বাই এ, আর বিকৃতিটা হলো কি? ভি ডিভাইডেড বাই ভি। পীড়ন ডিভাইডেড বাই বিকৃতি, তাহলে পীড়ন আমার এফ বাই এ, আর বিকৃতিটা কি? ভি ডিভাইডেড বাই ভি আয়তনের ক্ষেত্রে। তাহলে এখান থেকে আমাদের অ্যান্সার আসবে কি, মানে ছোট করলে আলটিমেটলি আসছে হলো যে, একদম একবারে শর্টকাটটা লিখে ফেললাম, হ্যাঁ, পি বাই পি ইন্টু ভি ডিভাইডেড বাই ভি। এখানে পি দ্বারা বোঝাচ্ছে হলো চাপ, কতটুকু চাপ প্রয়োগ করা হয়েছে, এটা দ্বারা বোঝাচ্ছে হলো চাপ, মানে এফ বাই এ, আলটিমেটলি এফ বাই এ। আচ্ছা, এবার আসি পয়সনের অনুপাত, যে জিনিসটা আমাদের আর একটা জিনিস লাগে, সেটা হলো পয়সনের অনুপাত। পয়সনের অনুপাত, তো পয়সনের অনুপাতটা কি? এটা ইজ ইকুয়াল টু পার্শ্ব বিকৃতি ডিভাইডেড বাই দৈর্ঘ্য বিকৃতি। এবং এই পয়সনের অনুপাতের একটা মান, একটা লিমিটেড আছে, এটা আপনারা লিখে রাখতে পারেন। অনেক জায়গায় দেওয়া আছে -1 থেকে, এটাকে যদি আমরা সিগমা দ্বারা প্রকাশ করি, তাহলে -1 থেকে সিগমা থেকে 0.5 বা হাফ এ পর্যন্ত এর লিমিটটা হয় পয়সনের অনুপাতের। বা অনেক জায়গায় দেওয়া থাকে -1/2 থেকে +1/2 এর মাঝামাঝি হয়। ঠিক আছে, এই দুইটার যে কোনো একটা পয়সনের অনুপাতের মান। আচ্ছা, এরপরে আসি। তো এরপরে আমাদের যে জিনিসটা আছে অধ্যায়ে, তার সেটা হলো সান্দ্রতা। সান্দ্রতা জিনিসটা কি? সান্দ্রতা হলো যে পরিবাহীর অভ্যন্তরস্থ ভিন্ন স্তরের আপেক্ষিক বেগ রোধ করার চেষ্টা করার জন্য যে প্রবাহী কাজ করে, সেটাই হলো আমাদের সান্দ্রতা। ঠিক আছে, তো এটা হলো সান্দ্রতা কি? যার ঘনত্ব বেশি তার সান্দ্রতা বেশি, মানে তার একটা কোনো বস্তুকে যদি আমরা কোনো তরলে দ্রবীভূত রাখি, তাহলে এর এই তরলটা যত ঘন হবে, বস্তুর উপরে চাপের পরিমাণ কি তত বেশি হবে।
আচ্ছা, এখান থেকে আমাদের যে টপিকটা লাগে সেটা হলো সান্দ্র বল। সান্দ্র বলটা কি? সান্দ্র বল এফ, এটা ইজ ইকুয়াল টু ইটা ইন্টু এ ইন্টু ডিভি বাই ডি ওয়াই। এখানে ইটাটা হচ্ছে আমাদের সান্দ্র গুণাঙ্ক বা সান্দ্রাঙ্ক যেটাকে বলা হয়। হ্যাঁ, এটা আবার আমরা সুইচ করে লিখতে পারবো, এটা হয় কোশ্চেনে দেওয়া থাকবে অথবা এটাই বের করতে বলবে, ফোর্স দেওয়া থাকবে। তখন এফ বাই এ ইন্টু ডিওয়াই বাই ডিভি। এ গেল সান্দ্রতা এবং সান্দ্র বল। আচ্ছা, এরপর আর একটা টপিক আছে, সেটা হলো পৃষ্ঠটান। পৃষ্ঠটানটা কি? তরলের মধ্যে যে বলের প্রভাবে তরলের পৃষ্ঠ কি সর্বদা সংকুচিত হয়ে নিম্ন ক্ষেত্রফলে আসতে চায়, সেটাই হলো কি পৃষ্ঠটান। তো পৃষ্ঠটানটাকে আমরা টি ইজ ইকুয়াল টু লিখি, টি ইজ ইকুয়াল টু এফ ডিভাইডেড বাই এল। এফটা হলো আমার বল আর এলটা হইলো যে তলের উপরে আমাদের সেই কি টানটা কাজ করতেছে, হ্যাঁ, সেটা দৈর্ঘ্য। আচ্ছা, আমরা থিওরিতে বেশি সময় নষ্ট করছি না, যেহেতু আপনারা মেডিকেলের স্টুডেন্ট, তাই ডিটেলস দেখছি না, খালি সূত্রগুলো দেখছি প্রত্যেকটা টপিকের উপরে। লাস্টে যে জিনিসটা আছে সেটা হলো স্পর্শকোণ। স্পর্শকোণটা কি? স্পর্শকোণ হচ্ছে যে কোনো বস্তুর সংশক্তি বল এবং আহ, আহ, সংশক্তি বল এবং আসঞ্জন বলের কারণে যেই কোণটা তৈরি হয় কোনো তলের উপরে, সেটাই হলো স্পর্শকোণ। যেমন আমরা যদি একটা পাত্র নেই, ধরেন একটা মেটালের তৈরি পাত্র, এখানে যদি আমরা পানি নেই তাহলে পানিটা কি সমান লেভেলে থাকবে না, ওটা কি হালকা নিচু বরাবর থাকবে। তো এই যে এখানে যে কোণ বরাবর নিচে থাকছে সেটা হলো কি আমাদের এই বরাবর, এই কোণটা হলো কি আমাদের স্পর্শকোণ। ঠিক আছে। এখন এই স্পর্শকণের ক্ষেত্রে দুইটা টপিক আসলে, একটা কি সংশক্তি বল এবং আরেকটা হলো আসঞ্জন বল। এই দুইটা জিনিস কি? সংশক্তি বলটা হচ্ছে কোনো পদার্থের অণুগুলোর মধ্যবর্তী যে আকর্ষণ বল, সেটাই হলো সংশক্তি বল। যেমন ধরেন এখানে পানি আছে, এই পানির অণুগুলোর মধ্যে যে আকর্ষণ বলটা কাজ করছে সেটা কি সংশক্তি বল। আর আসঞ্জন বল হচ্ছে দুইটা ভিন্ন পদার্থের অণুর মধ্যে যে আকর্ষণটা কাজ করে সেটাই হলো আসঞ্জন বল। যেমন আমাদের এই মেটালের যে অণুগুলো আছে, এই অণু এবং পানির অণু, এই দুইটার মধ্যে যে আকর্ষণ বল কাজ করছে সেটা আমাদের কি আসঞ্জন বল। আচ্ছা, তো সব ক্ষেত্রে যে আমাদের তরলটা এরকম নিচে নেমে আসবে এরকম না, অনেক ক্ষেত্রে পাত্রের তরলটা কি একটু উপর বরাবর থাকে, সেক্ষেত্রে আমাদের স্পর্শ কোণটা কি হয় দেখেন, থেটার মান কি 90 ডিগ্রি থেকে বেশি হয়, এক্ষেত্রে আমাদের থেটার মান 90 ডিগ্রি কম। তো এটা একটু আপনারা দরকার হলে নোট করে রাখতে পারেন, অথবা হয়তো বা মেডিকেল আপনারা জানতেই পারেন যে স্পর্শকোণের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন মান হয়। যেমন স্পর্শকোণের সর্বনিম্ন মান হয় কি 0 থেকে, এবং সর্বোচ্চ মান 180 ডিগ্রি পর্যন্ত হইতে পারে, এর বেশি হবে না। তো পানি এবং কাচের মধ্যে স্পর্শকোণ সাধারণত, পানি ও কাচের মধ্যে সাধারণত থাকে আপনার 0 ডিগ্রি থেকে সাধারণত 30 ডিগ্রির মাঝে থাকে, হ্যাঁ, এর মাঝে। পানি যত পরিষ্কার হবে থেটার মান তত কম হবে, আর পানি যত আহ, ময়লা বা অন্য পদার্থ মিশ্রিত থাকবে তত আমাদের থেটার মান বেশি হবে। ঠিক আছে। আচ্ছা, এরপরে হলো বিশুদ্ধ পানি। বিশুদ্ধ পানির ক্ষেত্রে একদম থেটার মান হবে আমাদের 0। আর এরপরে হলো রূপা এবং পানি, এর মধ্যে প্রায় স্পর্শকোণ প্রায় আপনাদের 90 ডিগ্রির কাছাকাছি থাকে, রূপা ও পানি। যদি আমাদের পাত্রটা রূপা দ্বারা তৈরি হয় এবং এর মধ্যে যদি আমরা পানি দিয়ে রাখি তাহলে আমাদের থেটার মান ক্লোজ ইনাফ 90 হয়। আচ্ছা, এরপরে হলো পারদ ও কাচ। তো পারদ ও কাচ, কাচের পাত্রে যদি আমরা পারদ রাখি তাহলে সেক্ষেত্রে আমাদের থেটার মান আসবে হইলো স্থূলকোণ, মানে 90 ডিগ্রি থেকে বড়, 180 ডিগ্রি থেকে ছোট, এর মাঝামাঝি অবস্থায় থাকবে। আচ্ছা, ঠিক আছে, এই তো আপাতত আমাদের প্রত্যেকটা টপিকের হালকা থিওরিটিক্যাল আলোচনা হয়ে গেল। এবার আমরা ম্যাথমেটিক্যাল টার্মের দিকে যাই। প্রথমে আমরা আহ ইয়াং ও তার গুণাঙ্ক সম্পর্কে যে ম্যাথ গুলো আছে সেগুলো করি। যেমন আমাদের আবার সূত্রগুলো একবার রিক্যাপ দিয়ে নেই, যে আমরা ওয়াই ইজ ইকুয়াল টু কি দেখলাম, ওয়াই মানে কি আমাদের যেটা হলো স্থিতিস্থাপক গুণাঙ্ক, সেটা ইজ ইকুয়াল টু পীড়ন ডিভাইডেড বাই বিকৃতি। তার মানে এফ ডিভাইডেড বাই এ বাই, যদি আমরা দৈর্ঘ্য বিকৃতি নেই তাহলে কি এল বাই বড় হাতের এল, এটা ইজ ইকুয়াল টু কি এফ বড় হাতের এল ডিভাইডেড বাই এ ছোট হাতের এল। এটাকে যদি আমরা আরো ভেঙে লিখি তাহলে এফ সমান সমান আমরা লিখতে পারবো এম জি আর বড় হাতের এল ডিভাইডেড বাই এ সমান সমান লিখতে পারবো কি পাই আর স্কোয়ার ইন্টু এল। পাই আর স্কোয়ার হলো কি যদি আমাদের ক্ষেত্রটা কি গোলাকার হয়। ঠিক আছে। আরেকটা দেখলাম কি পয়সনের অনুপাত দেখলাম আমরা, যে ডেল অথবা সিগমা যে যেটা দেখো সেটা ইজ ইকুয়াল টু
ডিএল ডিভাইডেড বাই বড় হাতের ডি ছোট হাতের এল, মানে দৈর্ঘ্য বিকৃতি, সরি, পার্শ্ব বিকৃতি ডিভাইডেড বাই দৈর্ঘ্য বিকৃতি। আচ্ছা, আর এটা লিমিট আমরা আরেকবার লিমিটটা দেখলাম কি, যে -1 থেকে নিয়ে কি সিগমার মান হবে কি হাফের মাঝামাঝি, বা -1/2 থেকে হাফের মাঝামাঝি। আচ্ছা, আর আরেকটা টপিক যেটা আমরা শুরুতে দেখলাম যে অসহভারের যে সূত্রটা, সরি, অসহভার, অসহভার মানে কি দেখাইছিলাম তখন, অসহভার মানে এফ। হ্যাঁ, তাহলে অসহভার সমান আমরা কি লিখতে পারবো, এফ ইজ ইকুয়াল টু পীড়ন ইন্টু ক্ষেত্রফল। তাহলে অসহভার ইজ ইকুয়াল টু পীড়ন ইন্টু ক্ষেত্রফল। আচ্ছা, তো এর উপর এখন ম্যাথ দেখি আমরা। প্রথমেই দেখো যে বলেছে যে একটি একটি তারের দৈর্ঘ্য 3 মিটার ও প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, হ্যাঁ ওটা আমি শর্টকাটে লিখলাম যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 2 মিলিমিটার স্কোয়ার। আছে যে অসহ পীড়ন 2.5 ইন্টু 10⁸ ন্যানোমিটার নিউটন মিটার ইনভার্স 2। তাহলে তাহলে অসহ চাইছে অসহ ওজন, অসহ ওজন কত? আচ্ছা, তারের দৈর্ঘ্য দেওয়া আছে 3 মিটার এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বলেছে 2 মিলিমিটার স্কোয়ার। অসহ পীড়ন দেওয়া আছে, তার মানে আমাদের পীড়নের মান দেওয়া আছে, ক্ষেত্রফল দেওয়া আছে, চাইছে হলো অসহ ওজন। তো আমরা দেখলাম অসহ ওজন বা অসহ ভর কি, অসহ ওজন এটা ইজ ইকুয়াল টু পীড়ন ইন্টু ক্ষেত্রফল। পীড়ন কত আমাদের 2.5 ইন্টু 10⁸ আর ক্ষেত্রফল হলো 2 মিলিমিটার স্কোয়ার। এটাকে আমাদের মিটার স্কোয়ারে নিয়ে আসতে হবে। তাহলে মিলিমিটার থেকে মিটার স্কোয়ার আনার নিয়ম হচ্ছে ইন্টু 10⁻6, -6, সরি, 10⁻6, মানে কি 1000 স্কোয়ার দিয়ে আমাদের ভাগ দিতে হবে। এখন আমরা এটা গুণ করি, 2 ইন্টু 2.5, তার মানে 5 ইন্টু 10⁻, কত হবে দেখো, +8 -6, তাহলে 10⁻²। তার মানে এটা ইজ ইকুয়াল টু কত, 500 নিউটন। ঠিক আছে। আচ্ছা, এটা একটা সিম্পল ম্যাথ গেল। এরপর একটা দেখি যে আবার বলেছে যে একটি তারের ব্যাস 5 মিলিমিটার এবং দৈর্ঘ্য 1 মিটার। বরাবর বল প্রয়োগে দৈর্ঘ্য 1 সেন্টিমিটার বৃদ্ধি পায়, আবার ব্যাস 0.01 মিলিমিটার কমে। এখন আমাদের কাছে জানতে চাইছে পয়সনের অনুপাত। আচ্ছা, তো পয়সনের অনুপাতের আমাদের সূত্র কি দেখেছিলাম, পয়সনের অনুপাত পার্শ্ব বিকৃতি ডিভাইডেড বাই দৈর্ঘ্য বিকৃতি। তাহলে পার্শ্ব বিকৃতি মানে কি ডি ডিভাইডেড বাই বড় হাতের ডি, আর দৈর্ঘ্য বিকৃতি এল ডিভাইডেড বাই বড় হাতের এল। এটা আমরা যদি শর্টে লিখে ফেলি তাহলে ছোট হাতের ডি ইন্টু বড় হাতের এল ডিভাইডেড বাই বড় হাতের ডি ইন্টু ছোট হাতের এল। মানগুলা বসাই। ছোট হাতের ডি কত দেখো, ব্যাস কতটুকু বৃদ্ধি পেয়েছে, 0.01 মিটার, তাহলে 0.01 ইন্টু বড় হাতের এল মানে প্রথম দৈর্ঘ্য। তো একটি তারের দৈর্ঘ্য ছিল কত আমাদের 1 মিটার, তাহলে 1 ডিভাইডেড বাই বড় হাতের ডি কত, মানে প্রথমে ব্যাস ছিল আমাদের 5, তাহলে 5 ইন্টু ছোট হাতের এল কতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে, দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে 1 সেন্টিমিটার। তাহলে এটাকে যদি আমরা মিটারে নিয়ে যাই তাহলে কত হবে, 0.01। আচ্ছা, সরি, এখানে হলো ব্যাসের এটা
0.01 মিটার হবে। হ্যাঁ, মানে 1 মিলিমিটার, 10 মিলিমিটার ছিল। আচ্ছা, যাই হোক, তো আমরা ফাইনাল অ্যান্সার দেখি। এখান থেকে আমাদের কাটাকাটি করলে অ্যান্সার ক্যালকুলেটারে করতে পারো অথবা মুখে মুখে করা যাবে। যে এটা কেটে গেল 1/5, 1/5 মানে কত আমাদের 0.2। ঠিক আছে, তাহলে এটা আমাদের পয়সনের অনুপাত। সামনে আগে আমরা এবার বলেছে যে একটা সহজ একটা এমসিকিউ, 10 মিটার দৈর্ঘ্যের একটি তারে বল প্রয়োগ করলে 10.5 মিটার হয়ে যায়। মানে 10 মিটার দৈর্ঘ্যের একটা তারে যদি আমরা বল প্রয়োগ করি তাহলে সেটা বৃদ্ধি পেয়ে 10.5 হয়ে যায়, মানে 0.5 মিটার কি বৃদ্ধি পাই। তাহলে বিকৃতি কত জানতে চাইছে। তো এখানে যেহেতু দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে তার মানে অবশ্যই দৈর্ঘ্য বিকৃতি হবে। তাহলে আমরা দৈর্ঘ্য বিকৃতির সমান কি জানি, দৈর্ঘ্য বিকৃতি এটা ইজ ইকুয়াল টু ছোট হাতের এল বাই বড় হাতের এল। তাহলে ছোট হাতের এল আমার কত, এল এটা এবং এটার বিয়োগফল। হ্যাঁ, কারণ যতটুকু বৃদ্ধি পেয়েছে তার মানে 0.5 ডিভাইডেড বাই বড় হাতের এল কত, আদি দৈর্ঘ্য 10। এটা ইজ ইকুয়াল টু, তাহলে কত আসছে এটা ভাগ করে দেখবা যে পয়েন্ট, যেহেতু 10 দিয়ে ভাগ তার মানে একটা জিরো সামনে ঢুকে যাবে। আর যদি 10 দিয়ে গুণ হইতো তাহলে একটা জিরো কমে যাবে। তাহলে এটা আমাদের বিকৃতি। ঠিক আছে। আচ্ছা, এবার বলেছে যে 5 মিটার দৈর্ঘ্য, 0.5 মিলিমিটার ব্যাস এরকম একটি তার আছে, 98 নিউটন বল প্রয়োগ করা হইলো। তাহলে বলেছে যে তারটি কতটুকু বৃদ্ধি পাবে। তারটি বৃদ্ধি পাওয়ার কথা বলেছে, মানে কি দৈর্ঘ্য বরাবর বৃদ্ধি পাবে অবশ্যই। তাহলে দৈর্ঘ্য বরাবর বৃদ্ধি পেলে এটা কি দৈর্ঘ্য বিকৃতি ঘটছে। তো এখানে আমাদের দেখো যে বলও দেওয়া আছে, প্লাস বৃদ্ধির কথা বলা আছে, আর ক্ষেত্রফলও বলা আছে। তার মানে আমরা এখানে কি, সরি একটা টপিক ছুটে গেছে, এখানে ওয়াই এর মান দেওয়া আছে, মানে পয়সনের গুণাঙ্ক, যেটা সরি স্থিতিস্থাপক গুণাঙ্ক দেওয়া আছে 2 × 10⁻11 নিউটন পার মিটার স্কোয়ার। আচ্ছা, তো যেহেতু আমাদের দৈর্ঘ্য বৃদ্ধির কথা বলা হয়েছে, তাহলে আমরা স্থিতিস্থাপক গুণাঙ্ক ইজ ইকুয়াল টু কি জানি, পীড়ন ডিভাইডেড বাই বিকৃতি। পীড়ন মানে এফ বাই এ, আর বিকৃতি মানে ছোট হাতের এল বাই বড় হাতের এল। এটাকে আমরা লিখেছিলাম কি, সরি এ তো নিচে, এফ ইন্টু বড় হাতের এল ডিভাইডেড বাই এ ইন্টু ছোট হাতের এল। এখন আমাদের মানগুলা বসাই দিই। এফ এর মান বলেছে 98 নিউটন, কিন্তু বড় হাতের এল দৈর্ঘ্য কত 5, এই যে দৈর্ঘ্য 5 মিটার দৈর্ঘ্যের, ডিভাইডেড বাই এ এর মানের জায়গায় দেওয়া আছে আমাদের ব্যাস। তাহলে এখান থেকে আমাদের এ এর মানটা বের করতে হবে। তাহলে এ এর মান কত হবে, পাই ইন্টু 0.5 কে 2 ভাগ করতে হবে ব্যাসার্ধ। তাহলে 0.25 ইন্টু 10⁻, কত হবে মিলিমিটার আছে, আমাদেরকে মিটারে নিয়ে আসতে হবে, 10⁻³ এর উপরে হবে স্কোয়ার। ঠিক আছে, এই জায়গায় কারো কনফিউশন থাকলে বলো। তাহলে আমরা পাই আর স্কোয়ার বের করলাম ইন্টু এল। এবার এল এর মান ছোট হাতের এল কতটুকু বৃদ্ধি পাবে এটা বের করতে বলেছে। আচ্ছা, তো পয়সনের মানটা বসাই দেয়, 2 × 10⁻11, এটা ইন্টু এগুলো নিচে এসে উপরে গুণ হয়ে যাবে, পাই ইন্টু 0.25 ইন্টু 10⁻³ এর উপর স্কোয়ার। আচ্ছা, একবারে করে ফেলি, বারবার সমীকরণ তৈরি করা ঝামেলা, একবারে করে ফেলি। আচ্ছা, একবারে করলে কি হবে, এলটা নিচ থেকে উপরে চলে যাবে, ওয়াইটা নিচে চলে আসবে, তাহলে এল
সরি, ছোট হাতের এল হবে, দেখতে বড় হাতের মতো লাগছে। আচ্ছা, এল ইজ ইকুয়াল টু 98 ইন্টু 5 ডিভাইডেড বাই 2 ইন্টু 10 টু দি পাওয়ার 11 ইন্টু পাই ইন্টু 0.25 ইন্টু 10 টু দি পাওয়ার -3 এর উপরে স্কোয়ার। এটা এখন আমাদের ক্যালকুলেটরে অ্যান্সার করলেই ফাইনাল অ্যান্সার চলে আসবে। তো ক্যালকুলেটরেই করা উত্তম, আর মুখে করলে এটা অনেক সময় লাগবে। যেহেতু পাইও আছে 3.1416, তোমরা রিটেন হইলে এভাবে রেখে দিও বা একটু গুণ ভাগ করে রেখে দিও পাইটাও ভাবে রেখে। আর না হইলে এটা তোমাদের অ্যান্সার দেখো এরকম আসবে, ক্যালকুলেটর করে তোমরা বের করে নিও। আচ্ছা, পরবর্তী ম্যাথে আগাই আমরা। এখানে বলেছে যে 1 মিলিমিটার স্কোয়ার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট তারের 10 10 কেজি হবে, যে 10 কেজি ভর ঝুলায় দেওয়া হয়েছে। 10 কেজি ভর ঝুলানো হয়েছে। তো ভর ঝুলানো অবস্থায় তার দৈর্ঘ্য হইল যে 0.02 মিটার। ঝুলানো অবস্থায় 4.02 মিটার দৈর্ঘ্য। তাহলে ভরটি যদি আমরা সরায় নেই, ভর সরালে দৈর্ঘ্য হয় 4 মিটার। জানতে চাইছে যে ইয়াং এর গুণাঙ্ক কত। দেখো, তো ইয়াং এর গুণাঙ্ক ওয়াই, এটা ইজ ইকুয়াল টু আমরা কি জানি, এফ ইন্টু বড় হাতের এল ডিভাইডেড বাই এ ইন্টু ছোট হাতের এল, যেহেতু আমাদের দৈর্ঘ্য বৃদ্ধি বলেছে এখানে। আচ্ছা, তো এফ এর মান কি দেওয়া আছে এখানে, এফ এর জায়গায় এখানে বলা আছে 10 কেজি বস্তুকে ঝুলানো আছে। তাহলে 10 কেজি বস্তুকে যদি ঝুলাই তাহলে এফ কত হবে, 10 ইন্টু 9.8, কারণ তার ভর অসহভর যেটা, ইন্টু বড় হাতের এল দেখো দেওয়া আছে যে ভর সরালে এর দৈর্ঘ্য হয় 4 মিটার, মানে নর্মালে তার লেন্থ কত, 4। তাহলে 4 ডিভাইডেড বাই এ এর জায়গায় দেওয়া আছে 1 মিলিমিটার স্কোয়ার, তাহলে 1 ইন্টু 10 টু দি পাওয়ার -6 ইন্টু ছোট হাতের এল দেওয়া আছে কত, যে ভর ঝুলাইলে 0.02 মিটার বেড়ে যায়, তাহলে ছোট হাতের এল কি 0.02। ঠিক আছে, এখন এটাকে ক্যালকুলেশন কর, ক্যালকুলেটরের মাধ্যমে যদি করি তাহলে ফাইনাল অ্যান্সার আসবে 1.96 ইন্টু 10 টু দি পাওয়ার 10। ক্যালকুলেটরে করি, আচ্ছা ক্যালকুলেটরে করে দেখলাম যে এটা আসছে, তো তোমরাও চেক করে নিও। আচ্ছা, এই গেল আমাদের আপাতত পয়সন গুণাঙ্ক, তারপরে দৈর্ঘ্য বিকৃতি, পার্শ্ব বিকৃতি, পীড়ন, অসহ ভার, এগুলো নিয়ে ম্যাথ, তারপর স্থিতিস্থাপক গুণাঙ্ক, এগুলো নিয়ে। এবার আমরা সামনের দিকে যাই, সামনের দিকে আমরা হলো আয়তন গুণাঙ্ক নিয়ে এবং আয়তন গুণাঙ্ক নিয়ে আলোচনা করি। আয়তন গুণাঙ্কটা আমরা কি দেখেছিলাম, কে ইজ ইকুয়াল টু সেম পীড়ন ডিভাইডেড বাই বিকৃতি, মানে এফ বাই এ ডিভাইডেড বাই ভি বাই বড় হাতের ভি। এটাকে ছোট করলে আমরা পাবো হইলো মানে পি বড় হাতের ভি ডিভাইডেড বাই ছোট হাতের ভি, অথবা এফ বড় হাতের ভি ডিভাইডেড বাই এ ছোট হাতের ভি। ছোট হাতের ভিটা হইলো আমাদের আয়তন কতটুকু বিকৃত হয়েছে, কতটুকু বৃদ্ধি পেয়েছে বা কমেছে সেটা, আর বড় হাতের ভিটা আমার আদি আয়তন। আচ্ছা, এখান থেকে আরেকটা টপিক আসে, সেটা হলো কাজ, যে বৃদ্ধি পাওয়ার ক্ষেত্রে কতটুকু কাজ সম্পাদন হয়েছে। সেখানে আমরা জানি ডাব্লিউ ইজ ইকুয়াল টু হাফ বাই এ এল স্কোয়ার ডিভাইডেড বাই বড় হাতের এল। এখানে ওয়াইটা আমাদের কি, ওয়াইটা দেখলাম যে স্থিতিস্থাপক গুণাঙ্ক। আচ্ছা, এবার এই টপিকের উপর কিছু ম্যাথ প্র্যাকটিস করি। আচ্ছা, বলেছে যে পারদের আয়তন গুণাঙ্ক 0.5 ইন্টু 10 টু দি পাওয়ার 10 নিউটন মিটার স্কোয়ার, মিটার ইনভার্স 2। আচ্ছা, যে
1 লিটার পারদের আয়তন 2 × 10⁻⁻6 মিটার কিউব কমাতে কি পরিমাণ কাজ করা লাগবে? কি পরিমাণ কাজ করা লাগবে এটা জানতে চাইছে। এখানে আমাদের দেওয়া আছে কি আয়তন গুণাঙ্ক কে এর মান দেওয়া আছে এবং 1 লিটার পারদের আয়তন কমাইতে বলেছে, মানে ভিও দেওয়া আছে আবার ডেল ভিও দেওয়া আছে। তাহলে জানতে চাইছে কি পরিমাণ কাজ করা লাগবে। তো ডাব্লু সমান সমান আমরা কি দেখলাম, ডাব্লু ইজ ইকুয়াল টু হাফ ওয়াই এ ছোট হাতের এল স্কোয়ার ডিভাইডেড বাই বড় হাতের এল। আচ্ছা, তো এখন এখানে আমাদের ওয়াই এর মান তো দেওয়া নাই, হ্যাঁ, কে এর মান দেওয়া আছে আর এ এল স্কোয়ার দেওয়া আছে। তো আমরা যদি এটাকে চেঞ্জ করি কে তে, তাহলে আমাদের ডাব্লু ইজ ইকুয়াল টু আসবে কে ভি ছোট হাতের ভি, সরি, কে ছোট হাতের ভি এর উপর স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইনটু বড় হাতের ভি। হ্যাঁ, এই সূত্রটা মনে রাখবা, তাহলে একবারে হয়ে যাবে। এখান থেকে এটাকে আনা হয়েছে বিভিন্ন ভাবে, তো প্রমাণটা দেখালাম না। এখন এখানে ডাইরেক্ট মান বসাইলেই আমাদের কাজটা চলে আসবে। তো কে এর মান দেওয়া আছে 2.5 ইন্টু 10⁻10। আর ছোট হাতের ভি দেওয়া আছে কত, আয়তন এতটুকু হ্রাস করাবো, তাহলে 2 ইন্টু 10⁻⁻6 এর উপরে কি স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু বড় হাতের ভি। তাহলে বড় হাতের ভি আমার 1 লিটার, তাহলে এটাকে মিটার কিউব বানাই 1 × 10⁻³ লিটার মিটার কিউবের ক্ষেত্রে সাবধান, হ্যাঁ, এখানে উল্টা পাল্টা বসাইলে কিন্তু অ্যান্সার ভুল আসবে। আচ্ছা, তো পরে এটা কাটাকাটি করা লাগবে। কাটাকাটি করলে কি এটা আসবে আমাদের 4 × 10⁻⁻12 স্কোয়ার করার পরে 2 2 আর এখানে আছে আমার -3, -3 উপরে গেলে +3 হয়ে যাবে, মানে +13, আর -12 মানে 10⁻1। তাহলে 2 ইন্টু 2.5 মানে 5 ইন্টু 10⁻1 মানে কত 50। তাহলে আমাদের কাজ আসবে কত 50 জুল। এই কাটাকাটিটা বোঝা গেল। দেখো যে স্কোয়ার করে কি 2 কে স্কোয়ার করলে 4 আর 10⁻⁻6 স্কোয়ার করলে কি হবে, স্কোয়ার করলে পাওয়ার কি পাওয়ারের সাথে পাওয়ার গুণ হয়ে যায়, পাওয়ারের উপরে পাওয়ার থাকলে পাওয়ার পাওয়ার গুণ হয়। তাহলে 6 ইন্টু -2 -12। এখন নিচে আমার পাওয়ার -3 আছে, এটাকে উপরে পাঠাই দিলে কি +3 হবে, +3 আর +10 মানে +13, আর এখানে আছে -12, তাহলে 10⁻+1 আর 2 ইন্টু 2.5 মানে 5। এটা আসলে আসলে আমাদের কি 50 জুল। আচ্ছা, সামনে আগাই এবার। বলছে যে 20 বায়ুমণ্ডলীয় চাপ পরিবর্তনে একটি বস্তুর আয়তনের পরিবর্তন 0.01% হয়। মানে আমরা 20 বায়ুমণ্ডলীয় চাপ যদি পরিবর্তন করি তাহলে তার আয়তন পরিবর্তন হয়ে 0.01% হয়। জিরো বলেছে যে স্থিতিস্থাপক গুণাঙ্ক কত। স্থিতিস্থাপক গুণাঙ্ক কত, আর এখানে বলেছে যে বায়ুমণ্ডলীয় চাপ এটা ইজ ইকুয়াল টু 10⁵ 1 ইন্টু 10⁵ বা 10⁵ প্যাসকেল বা নিউটন মিটার স্কয়ার। আচ্ছা, আচ্ছা, তো আমরা প্রমাণে চলে যাই। তো আমরা কি জানি যে স্থিতিস্থাপক গুণাঙ্ক চাইছে কি আয়তনের ক্ষেত্রে, তাহলে কে ইজ ইকুয়াল টু কি, যেহেতু চাপের কথা বলা আছে ডাইরেক্ট, তাহলে আমরা পি এর সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো যে পি ইন্টু বড় হাতের ভি ডিভাইডেড বাই ছোট হাতের ভি। যদি চাপ না বলে আমাদেরকে ভর বা হাবিজাবি দিত তখন আমাদের এফ দিয়ে ইউজ করতে হতো। যেহেতু বি পি বলাই আছে তাহলে পি ইউজ করলাম। তো 20 বায়ুমণ্ডলের চাপের পরিবর্তনে তার মানে পি কতটুকু অ্যাপ্লাই করা হয়েছে, 20 বায়ুমণ্ডলীয় চাপ, তাহলে 2 ইন্টু বায়ুমণ্ডলীয় চাপ কত 10⁵, তাহলে 20 ইন্টু 10⁵, এটা পি এর মান।
ইন্টু বড় হাতের ভি। তো বড় হাতের ভি কত, যে আয়তনের পরিবর্তন বলে দিয়েছে 0.01%, পার্সেন্টে বলা আছে। তাহলে আমাদের যদি ভি 100 হইতো, তাহলে ছোট হাতের ভি কত, বড় হাতের ভি যদি 100 হয়, তাহলে ছোট হাতের ভি হবে কত, 0.01। এটাই তো পার্সেন্ট দ্বারা তো এটাই বোঝায়। তাহলে ভি, বড় হাতের ভি আমার যদি 100 নেই, তাহলে ছোট হাতের ভি কত নিব, 0.01। ক্লিয়ার? আচ্ছা, এবার এখানে যদি আমরা কাটাকাটি করি, তাহলে এটা তো 100, উপরে আর এখান থেকে উপরে আরো 100 চলে যাবে। তাহলে 10,000 ইন্টু 10⁵, তাহলে 20 ইন্টু, এখানে 10⁵ হবে। এটা এখান থেকে 100 উপরে যাবে এখানে, তাহলে এখানে হবে আবার 10⁴। তাহলে 5 আর 4 যোগ করলে কত, 10⁹ তাহলে 10⁹ নিউটন মিটার স্কোয়ার। এটা ভাগটা ক্লিয়ার হইলো? দেখো যে 0.01 আছে নিচে, তাহলে 0.01কে যদি আমরা 1 বানাই, তাহলে 1/100। তাহলে এই 100টাকে আবার উপরে যে গুণ হয়ে যাবে, এটা 100 ইন্টু 100 মানে কত, 10⁴। 10⁴ এর 4 আর 5 এর 5, 5 আর 4 এর 9, তো 10⁹ হলো 20 থেকে গেল। তাহলে এটা আমাদের ফাইনাল অ্যান্সার। ঠিক আছে। আচ্ছা, আরেকটা দেখি, যে বলেছে যে গ্যাসের আয়তন গুণাঙ্ক 6 × 10⁻³ নিউটন পার মিটার স্কোয়ার। আচ্ছা, তো এর আয়তন 10% কমালে কি পরিমাণ চাপ প্রয়োগ করা লাগবে? কি পরিমাণ চাপ প্রয়োগ করা লাগবে? তো দেখো যে আমাদের চাপের টপিকটা আসছে, আয়তন গুণাঙ্ক দেওয়া আছে, আর আয়তন নিয়ে কথা আছে। তাহলে চাপ আর আয়তন গুণাঙ্কের সূত্র কি? কে থাকবে আয়তন গুণাঙ্কের জন্য, চাপের জন্য ভি। তাহলে কে ইজ ইকুয়াল টু পি বড় হাতের ভি ডিভাইড বাই ছোট হাতের ভি। এভাবে মনে রাখলে কি কি দেওয়া আছে এটা চিন্তা করলে সূত্রগুলো খুব দ্রুত মনে পড়বে, যে কোনটা অ্যাপ্লাই করা যায়। না তো এমনি চিন্তা করলে অনেকগুলো সূত্র মাথায় আসবে, কখন কোনটা অ্যাপ্লাই করবো, এই জন্য দেখতে হবে যে কি কি আমাদের মানটা দেওয়া আছে। আচ্ছা, এবার এখানে অ্যাপ্লাই করি, যে আমাদের জানতে চাইছে কি পরিমাণ চাপ, মানে পি এর ভ্যালু জানতে চাইছে। তাহলে পি ইজ ইকুয়াল টু কি লিখতে পারবো, কে ইন্টু ছোট হাতের ভি ডিভাইডেড বাই বড় হাতের ভি। কে এর ভ্যালু হলো 6 × 10⁻³। ছোট হাতের ভি আমরা কতটুকু কমাবো, 10%। তার মানে বড় হাতের ভি যদি আমার 100 হয়, তাহলে ছোট হাতের ভি কত হবে, 10। ঠিক আছে, তাহলে ছোট হাতের ভি নিলাম আমরা 10, আর বড় হাতের ভি কত, 100। আচ্ছা, তো এটাকে যদি আমরা কাটাকাটি করি, তাহলে কত আসছে, 10, 10 10 100, 10⁻, এখানে 1, তাহলে বিয়োগ হইলে 6 × 10⁻²। উপরে 3, নিচে 1 আছে, বিয়োগ হয়ে 16 × 10⁻²। এটাই হলো নিউটন পার মিটার স্কোয়ার, বা এটাকে আমরা 600 লিখতে পারি, 600 প্যাসকেল বা নিউটন মিটার স্কোয়ার। ঠিক আছে। আচ্ছা, এ গেল আমাদের আয়তন গুণাঙ্ক টাইপ নিয়ে কিছু ম্যাথ। এবার আমরা নেক্সটে আগাই, যেটা হলো আমরা দেখলাম যে সান্দ্রতা, পিস্টন বল, স্পর্শকোণ, এগুলো নিয়ে। তো এগুলো সূত্রগুলো দেখি, এগুলো সূত্রগুলো একটু একটু বড় টাইপেরই, হ্যাঁ, তো মনে রাখাই সব থেকে উত্তম। তাহলে পৃষ্ঠটানটা কি, কি লিখলাম, আচ্ছা, পৃষ্ঠটান। পৃষ্ঠটানের আমরা সূত্র দেখলাম, টি ইজ ইকুয়াল টু এফ বাই এল। ঠিক আছে, কতটুকু বল প্রয়োগ করছি, কতটুকু দৈর্ঘ্যের উপরে। আচ্ছা, তো অনেক সময় আমাদের এটা ইউজ করতে হয় এফ বাই টোয়াইস এল আকারে। টোয়াইস এল কখন, যদি আমাদের লম্বা কোনো তার থাকে, লম্বা তার, অথবা তোমার হইলো বুদবুদ থাকে, পানির বুদবুদ যেটা, এটা থাকলে সেক্ষেত্রে আমাদের এল এর জায়গায় টয়েস এল ইউজ করতে হয়।
ঠিক আছে, এই গেল আমাদের পৃষ্ঠ টান। এবার আসে আমাদের আগের যেটা দেখলাম যে সান্দ্র বল। সান্দ্র বলের সূত্রটা কি দেখেছিলাম, যে এফ ইজ ইকুয়াল টু ইটা এ ডিভি বাই ডিওয়াই বা ডিএক্স। এখানে ওয়াইও লিখতে পারো, এক্সও লিখতে পারো, যে কতটুকু বরাবর কি পরিমাণ সরণে কি পরিমাণ বেগ পরিবর্তন হচ্ছে। এটা গেল আমাদের সান্দ্র বল। এরপরে আসে হলো স্ট্রোকস, একটা সূত্র দিয়েছেন যেখানে হইলো আমাদের, এটা হলো স্ট্রোকস এর সূত্র। আমরা ডাইরেক্ট সূত্রটা লিখছি, হ্যাঁ, এখানে প্রমাণ বা থিওরিটাতে দিকে গেলাম না। এফ ইজ ইকুয়াল টু 6 ইটা পাই ভি আর। এখানে সবগুলোর মানে আশা করি বোঝা যাচ্ছে। এখানে ইটাটাই যেটা আনকমন, সেটা হলো কি আমাদের সান্দ্রতাঙ্ক যেটাকে বলে, সান্দ্র গুণাঙ্ক। আচ্ছা, এবার দেখে হলো তরলের টান কি। তরলের টানটি ইজ ইকুয়াল টু এইচ আর রো জি ডিভাইডেড বাই 2 কস থেটা। এই তরলের টানটা কোথায় ইউজ হয়? এই তরলের টানটা হচ্ছে আমাদের সেই যে কৌশিক নল আছে, কৌশিক নলের কথা তো আপনারা সবাই জানেন। কৌশিক নলে কি, যদি আমরা পানি দিই দেখবো পানিটাকে হালকা নিচু হয়ে থাকে। এই যে বরাবর যে টানটা তরলটা পাচ্ছে, সেটাই কি তরলের টান। হ্যাঁ, এটা যে কোনো জায়গাতে থাকতে পারে। গ্লাসেও পানি ঢাললে দেখবেন যে পানির লেভেল থাকে না, একটু নিচু বরাবর থাকে, ওই জায়গাতে তরলের টানটা কাজ করে। সে টানটা কি, এই যে এইচ আর রো জি ডিভাইডেড বাই 2 cos থিটা। এখানে এইচটা হচ্ছে স্পর্শ কোণ, মানে কৌশিক নল বরাবর কতটুকু পানি উপরে গেছে সেটা হলো এইচ এর ভ্যালু। আর হইলো সেই কৌশিক নলের ব্যাসার্ধ। রো তো আমাদের জানা আছে, তরলের কি ঘনত্ব, যে তরলটা ইউজ করছি। জি হইলো অভিকর্ষ ত্বরণ। আর থিটার মানটা হলো স্পর্শ কোণের মান, যে পাত্রের সাথে কত ডিগ্রি কোণ করে আমাদের বেঁকিয়ে আছে তরলের শীর্ষটা, এটাই। আচ্ছা, এবার আর একটা সূত্র আসি, সেটা হচ্ছে যে প্রান্ত বেগ বা তরলের মধ্যে ক্ষুদ্র গোলক, যে ক্ষুদ্র কণাগুলো থাকে সেগুলোর যে বেগটা, সেটা ইজ ইকুয়াল টু ভি ইজ ইকুয়াল টু 2r² রো মাইনাস সিগমা ইন্টু জি ডিভাইডেড বাই 9 ইন্টু ইটা। সবকিছুর রোটা কি আমাদের ব্যাসার্ধ, সিগমাটা কি পয়সনের অনুপাত। ঠিক আছে, তো অনেক জায়গাতে সিগমা জিনিসটা থাকেই না, আমাদের ওটা ইউজ করা লাগে না, তারপর যদি সূত্রে আছে তাই ওটা দিয়ে রাখলাম। এটাকে ডেল আকারে প্রকাশ করে অনেক ক্ষেত্রে। তো আচ্ছা, যে কোনো একটা দিলে হবে, এটাই থাক। আচ্ছা, আমরা এবার এই টাইপের ম্যাথের দিকে চলে যাই। একটা একটা করে ম্যাথ দেখবো, আরো কিছু সূত্র দেখবো যে ভাঙিয়ে আরো কোনো ছোট আকারে নিয়ে আসা যায় কিনা। যেমন প্রথমে একটা দেখি, যে একটি ধাতব পাত্রে ক্ষেত্রফল দেওয়া আছে হলো 10⁻² মিটার স্কোয়ার। এটি 2 × 10⁻³ মিটার পুরু পুরু তেলের আস্তরণের উপর রাখা হলো। আচ্ছা, তারপর বলেছে পাতকে 3 × 10⁻² মিটার ইনভার্স 1 বেগে গতিশীল করতে কি পরিমাণ বল প্রয়োগ করতে হবে। ঠিক আছে, তো দেখো যে আমাদের এফ এর মান জানতে চাইছে। তো একটা বস্তু, একটা পাতকে আমরা এই তো এই ঘনত্বের তেলের আস্তরণের উপরে রেখে দিয়েছি, এবং সেই পাতটাকে কি, সেটা পাত্র না পাত, হ্যাঁ, মানে একটা ধাতব পাতলা পাত, ওটা একটা তেলের আস্তরণের উপর রেখে দিয়েছি। এখন ওই পাতটাকে আমরা এই বেগে গতিশীল করব, তাহলে কি পরিমাণের বল দেওয়া লাগবে। তো ওই পাতটা তেলের আস্তরণের উপরে, ধরো ওই পাতটা আমরা এই তেলের আস্তরণের উপরে রেখেছি,
এখানে কি তেলের কণা এবং পাতের কণার কি একটা ঘর্ষণ কাজ করছে, তাহলে ঘর্ষণটাকে অতিক্রম করার জন্য কি একটা বল প্রয়োগ করা লাগবে। তো যখন তরল আর কঠিনের মধ্যে ঘর্ষণ বল কাজ করে সেটাকে আমরা ঘর্ষণ ইউজ করি না, সেটা কি সান্দ্রতাঙ্ক এটাই, সান্দ্রতা এটাই। তো এখন তাহলে দেখো যে এখানে আমাদের অ্যান্সার কি আসবে, যে আহ, এখানে আমাদের আরেকটা জিনিস দেওয়া আছে, যে ইটার মান দেওয়া আছে, হ্যাঁ, সান্দ্রতাঙ্ক সহজ বা সান্দ্রতা সহগ, সেটা হলো 1.55 NS ইন এম ইনভার্স 2। আচ্ছা, তো এবার আমরা সূত্রে চলে যাই। আমরা জানি এফ ইজ ইকুয়াল টু কি ইটা এ ডিভি বাই ডিএক্স বাই ডিওয়াই, যেটা তোমরা ইউজ করো, আমরা ডিওয়াই করি। তাহলে এটার ভ্যালু দেওয়া আছে হলো কত, 1.55। আচ্ছা, আর এ এর ভ্যালু দেওয়া আছে কত, তো এখানে ক্ষেত্রফল দেওয়া আছে দেখো 10⁻², তাহলে ইন্টু 10⁻², ইন্টু ডিভি বাই ডিওয়াই, এর মান কত, ভি দেওয়া আছে আমাদের, ইন্টু 10⁻³ আর ডিওয়াইটা কত, মানে পুরুত্বটা কত, 2 × 10⁻³ আচ্ছা, এখানে যদি আমরা ম্যাথে আসি তাহলে sorry, বেগ, আচ্ছা এটা -3 না, এটা -2 বেগটা। আচ্ছা, তো দেখো যে 1.55, 3 কে 2 গুণ করলে 1.5 থাকবে, -3 -2 দুটাকে বিয়োগ করলে কত থাকবে, উপরে থাকবে হলো +1, এখানে আছে -2, তার মানে +1 -2, তাহলে ইন্টু 10⁻⁻1 আকারে থাকবে। আর 1.55 ইন্টু 1.5, তাহলে মানে 15 ইন্টু 15 225, 2.5 বা 2 পয়েন্ট সামথিং থাকবে। ধরো যে 2.25 এর জায়গায় 2.25 সামথিং এরকমই আসবে। তাহলে 10⁻⁻1 আছে, মানে দশমিকটা আরেকটা আগে যাবে, 0.225, অথবা দেখা যায় 0.23 সামথিং এরকম টাইপের আসবে অ্যান্সার ক্যালকুলেটারে করলে। তো দাঁড়াও ক্যালকুলেটার দেখি কত আসছে। 1.5 ইন্টু 1.1.5, ক্যালকুলেটারে আসছিল 0.32325, এটা আসছে। ঠিক আছে, ক্যালকুলেটর ছাড়া যদি করো তাহলে একটা আন্দাজে একটা আশাপাশি বসে দিতে পারবো, যে 1.5 আর 1.1.55, মানে দেখো যে 1.5 এর উপর স্কোয়ার, এর কাছাকাছি অ্যান্সার আসবে একটা। 15 স্কোয়ার কত, 225, তাহলে 2.25 এর আশেপাশে কিছু আসবে। আচ্ছা, পরবর্তীতে আগাই আমরা। পরবর্তী কোশ্চেনে বলেছে 0.01 মিটার স্কোয়ার ক্ষেত্রফল, এরকম একটা পাতের 2 mm পুরু গ্লিসারিনের উপরে রাখা হয়েছে। গ্লিসারিনের উপরে রাখা আছে। আচ্ছা, এখন এটাকে আমরা 0.05 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল করব। এই জন্য 0.4 নিউটন বল প্রয়োগ করা হয়েছে। তো 0.05 বেগে গতিশীল করার জন্য 0.4 নিউটন বল প্রয়োগ করা হয়েছে। আমাদের প্রশ্নে জানতে চাইছে যে সান্দ্রতাঙ্ক বা সান্দ্র গুণাঙ্ক কত, সান্দ্রতা গুণাঙ্ক কত। আচ্ছা, তো সান্দ্রতা গুণাঙ্কের দিকে যাই। আমাদের এখানে ভ্যালু দেওয়া আছে কি, এ এর মান দেওয়া আছে, ডিএক্স বা ডিওয়াই এর মান দেওয়া আছে, আর ডিভি এর মান দেওয়া আছে, আর কি দেওয়া আছে, এফ দেওয়া আছে, তারপরে সবই দেওয়া আছে। আমরা জানি কি এফ ইজ ইকুয়াল টু ইটা এ ডিভি বাই ডিএক্স বা ডিওয়াই, যেটা ইউজ করো। আচ্ছা, এবার দেখো যে আমরা এটার মান লাগবে, তাহলে ইটা ইজ ইকুয়াল টু কি হবে, এফ বাই এ ইন্টু ডিএক্স বাই ডিভি। আচ্ছা, এফ এর ভ্যালু দেওয়া আছে 0.4, ডিএক্স এর মান দেওয়া আছে কত, গ্লিসারিনের পুরুত্ব হলো 2 মিলিমিটার,
তার মানে এটাকে মিটারে নিয়ে আসলে কত, 2 × 10⁻³ ডিভাইডেড বাই এর ভ্যালু দেওয়া আছে 0.01, তাহলে 0.01, এর ভ্যালু 0.01, আর এখানে দেওয়া আছে ডিভি এর ভ্যালু ইন্টু 0.05। আচ্ছা, পরে এটাকে ক্যালকুলেশন করি। খারাপ করা ক্যালকুলেশন। তাহলে এটা থেকে আমরা পাবো 100, এখান থেকে পাবো 100, তাহলে এটা উপরে উঠে যাবে, তার মানে +4, 10⁻+4 যাবে উপরে, তাহলে 10⁻1 থাকছে উপরে। আর এটা 100 100 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে এখানে থাকবে 1 আর এখানে থাকবে 5, তাহলে উপরে 5। 2 × 0.4 মানে 0.8, 0.8 ডিভাইডেড বাই 5, 0.8 ডিভাইড বাই 5 কত আসবে? 0.16 এরকম আসবে কিছু। যেমন এটা যদি 80 ধরি তাহলে 500 লং 80, তাহলে 0.816, তাহলে 0.16 × 10⁻1, তার মানে কত, 1.6, 1.6 নিউটন সেকেন্ড মিটার ইনভার্স। আচ্ছা, এইটাতে কারো প্রশ্ন? আমরা সামনের দিকে আগাই। এই কাটাকাটি গুলা যত মুখে করা যাবে তত ভালো দেখাচ্ছে, তাহলে ক্যালকুলেটর ছাড়াও তোমরা পারফেক্ট অ্যান্সারটা বের করতে পারবে। যেমন এখানে করলাম, যখনই দশমিক দেখবা এটাকে পূর্ণ সংখ্যায় কনভার্ট করবো। যেমন 0.05 কে কনভার্ট করলে কি 5/100 পাবো। এই 100 যখন উপরে চলে যাবে তখন কি হবে, মাইনাসটা প্লাস হয়ে যাবে, মানে এটা 10⁻, কত থাকবে এখানে, 100 × 100, তাহলে 10⁻4, 10⁻4 উপরে চলে যাবে। আর এখানে আছে -3, -3 +4 এ +1 থেকে যাবে। আর 0.8 ডিভাইডেড বাই 5, এটা করলে 0.16 আসছে। আচ্ছা, সামনে আগাই। সামনে বলেছে যে কৌশিক নলের একটা ম্যাথ দেখি। কৌশিক নলের ব্যাস 0.2 মিলিমিটার, একে 72 × 10⁻³ নিউটন মিটার ইনভার্স 1 পৃষ্ঠটান। পৃষ্ঠটান এবং 10³ কেজি মিটার ইনভার্স 3 ঘনত্ব। পানিতে ডুবালে কত উচ্চতায় পানি উঠবে? কত উচ্চতায় পানি উঠবে, কত উচ্চতা বলতে নলের কত উচ্চতায় পানি উঠবে। তাহলে আমরা কৌশিক নলের যে ম্যাথ গুলা দেখেছিলাম সেখানে কি, যেহেতু এখানে কোনো থিটার কথা বলে নাই, আমরা দেখেছি কি T = HR rho g ডিভাইডেড বাই 2 cos থিটা। এটা তো দেখেছিলাম কৌশিক নলের টানের ক্ষেত্রে, পানির যে টান। এখানে এই সূত্রে দেখেন যে আপনাদের থিটার মান কোনো দেওয়া নাই, তার মানে পানি কি একদম সমতল সমান্তরাল বরাবর আছে, মানে থিটার মান আমার কত, 90। 90 হলে কসের মান কত, সরি, এখানে 0 ডিগ্রি, 90 না তো 0 ডিগ্রি অবস্থায় আছে, তার মানে থিটার মান কত, 1। দাঁড়াও, যেহেতু এখানে থিটার মান ইউজ করা নাই তাহলে আমরা কসটাকে ইউজই করব না, ওটা বাইরে। এখন এইচ এর মান জানতে চাইছে, তাহলে আমরা এইচ ইজ ইকুয়াল টু কি বলতে পারবো, যে 2t ডিভাইডেড বাই আর রো জি। থিটার মান বলে না, তাহলে থিটা ইউজ করলাম না। এখন 2 × টি এর মান কত, 72 × 10⁻³ যেখানে দেওয়া আছে টান, ডিভাইডেড বাই আর এর মান দেওয়া আছে ব্যাস, ব্যাস দেওয়া আছে, ব্যাসার্ধ লাগবে 0.1 × 10⁻³ মিলিমিটারকে মিটার বানাইলাম, আর 2 দিয়ে ভাগ করে ব্যাসার্ধ বানাইলাম। কিন্তু ঘনত্ব দেওয়া আছে 10⁻³ আর আমরা জি এর মান জানি কি 9.8। আচ্ছা, এটাকে ক্যালকুলেশন করলে কত আসবে?
into 10 to the power -2, 72 into 2 মানে 144 divided by 9.8 into 10 to the power -2। তো এটাকে অ্যান্সার করলে যা আসে, ক্যালকুলেটরে অ্যান্সার করলে এটার অ্যান্সার আসছে হলো 0.1469 মিটার। ঠিক আছে, এটাই তাহলে আমাদের এইচ এর ভ্যালু। আশা করি ম্যাথটা ক্লিয়ার হয়েছে। সহজ সূত্র, জাস্ট সূত্র অ্যাপ্লাই করে মানগুলা বসাই দিলেই পারফেক্ট অ্যান্সার চলে আসবে, আলাদাভাবে খাটনি করার কিছু নাই এখানে। আচ্ছা, সামনে দেখি যে বলেছে যে সাবানের বুদবুদ, সাবানের বুদবুদের ব্যাসার্ধ 1 সেন্টিমিটার এবং পৃষ্ঠ টান, পৃষ্ঠটান বলেছে 3.2 ইন্টু 10 টু দি পাওয়ার -2 নিউটন মিটার ইনভার্স 2, সরি মিটার ইনভার্স 1 হবে এখানে, নিউটন মিটার ইনভার্স 1। আচ্ছা, এখন বলেছে বুদবুদের বাইরে এবং ভিতরে চাপের পার্থক্য কি। বুদবুদের বাইরের ও ভেতরের মধ্যে চাপের পার্থক্য কত, পার্থক্য কত বা অতিরিক্ত চাপের পরিমাণ কত। হ্যাঁ, এটাকে যদি লিখি তো অতিরিক্ত চাপ কত। আচ্ছা, তো আমরা চাপ সমান সমান কি দেখেছিলাম, চাপের কোনো সূত্র মনে হয় না তোমাদের উপরে দিয়েছি। আচ্ছা, এটা দেখে নাও যে কোনো বুদবুদ যদি থাকে পানির ভিতরে, তাহলে সেক্ষেত্রে তার অভ্যন্তরে বা তার পারিপার্শ্বে যে চাপটা আসবে, সে চাপের সূত্র হচ্ছে যে চাপ বা পি ইজ ইকুয়াল টু 2t ডিভাইডেড বাই আর। এখানে আরটা হচ্ছে আমাদের, টিটা হচ্ছে আমাদের পৃষ্ঠটান, আর আরটা কি, ব্যাসার্ধ। আচ্ছা, তো এটা হলো বুদবুদের জন্য। বুদবুদের জন্য যখন চাপ আসবে তখন এটা, তো এবার আমরা মান বসাই। 2 ইন্টু টি এর মান কত দেওয়া আছে, পৃষ্ঠটান 3.2 ইন্টু 10 টু দি পাওয়ার -2, আর আর এর ভ্যালু দেওয়া আছে 1 সেন্টিমিটার। তাহলে 1 সেন্টিমিটার, তাহলে এটাকে মিটারে নিলে কি 1 ইন্টু 10 টু দি পাওয়ার -2, 100 দিয়ে ভাগ। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে কত আসবে, -2 কাটা 2 ইন্টু 10 টু দি পাওয়ার মানে 6 ইন্টু 4, 6.4, 6.4 নিউটন মিটার স্কয়ার। আচ্ছা, এখানে একটা বিষয় আছে, হ্যাঁ, চাপের ক্ষেত্রে চাপের আরেকটা সূত্র আছে, চাপ ইজ ইকুয়াল টু 4t ডিভাইডেড বাই আর। 4t কখন ইউজ করা হয়, ও সরি, 4t ইউজ করা হয় বুদবুদের জন্য, হ্যাঁ। আর যেটা হলো 2t ইউজ করা হয়, 2t হয় যখন আমার বুদবুদটা ফেটে যাবে, মানে চাপের যখন বুদবুদটা ফটে যাবে বা ভিতরে অতিরিক্ত চাপের কারণে সাবানের বুদবুদটা ভিতরে ফেটে যাবে, তখন আমরা ইউজ করব 2t বাই আর। আর যখন চাপ থাকবে হইলো বুদবুদটা স্থির থাকবে মানে ফাটবে না, তখন আমরা ইউজ করব 4t বাই আর। একটু কারেকশন করে নিন আপনারা। তাহলে বুদবুদের জন্য হলো 4t বাই আর, আর 2t বাই আরটা ইউজ করব হলো যখন বুদবুদটা ফেটে যাবে, এটা হলো ফোটার জন্য। তাহলে এখানে 4 দিয়ে গুণ হবে, 4 দিয়ে গুণ হলে কত, এটা আরো 2 দিয়ে গুণ হবে, তার মানে 12.8, 12.8 নিউটন মিটার, এটা অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা আমরা দেখি যে বলেছে পৃষ্ঠটান 72 ইন্টু 10 টু দি পাওয়ার -2 নিউটন পার মিটার, আর 0.2, এটা মনে, আচ্ছা, এটা তো করলাম।
করলাম। ঠিক আছে, এটা থাক। আচ্ছা, আরেকটা লেখেন যে 200 মিলিমিটার ব্যাসার্ধ একটি গোলক তরলের মধ্যে 2.1 ইন্টু 10⁻⁻² মিটার পার সেকেন্ড বেগে পড়ছে, বা চলছে না, পড়ছে লিখি, যে উপর থেকে নিচের দিকে পড়তেছে, পড়ছে। আচ্ছা, তো তরলে সান্দ্রতাঙ্ক বা সান্দ্র গুণাঙ্ক যেটা 0.003 কেজি মিটার ইনভার্স 1 সেকেন্ড। আচ্ছা, বলেছে যে তরলের সান্দ্র বল কত। আচ্ছা, তো তরলের সান্দ্র বল এফ ইজ ইকুয়াল টু আমরা কি জানি, এফ ইজ ইকুয়াল টু আমরা শিখেছিলাম হচ্ছে আহ, ওটা তো টান, এফ ইজ ইকুয়াল টু আমরা কি দেখেছিলাম, এইচ পাই আর ভি ইটা। ঠিক আছে, এটা আমরা কিসের সূত্র দেখেছিলাম একটু আগেই, এটা হলো আমাদের স্টোকসের সূত্র। ঠিক আছে, তো স্টোকসের সূত্র অনুসারে আমরা এফ এর মানটা ডাইরেক্ট এখান থেকে পাবো। এখানে এটা 6 লিখলাম কেন, 6 পাই আর ভি এন, তাহলে 6 × পাই এর মান তো আমাদের জানা আছে 3.1416, আর এর মান তো দেওয়া আছে হলো কি মানে 200 মিলিমিটার, তাহলে এটাকে মিটারে নিলে কি 200 × 10⁻³ আর গেল ভি এর মান দেওয়া আছে আমাদের 2.1 × 10⁻² মিটার ইনভার্স সেকেন্ড, সেকেন্ড ইনভার্স মিটার সেকেন্ড ইনভার্স, কিন্তু ইটার মান দেওয়া আছে 0.003। আচ্ছা, এখন এগুলোকে গুণ করলে আমাদের ফাইনাল আসবে, ক্যালকুলেটরে গুণ করে দেখি কত আসছে। 6 × 3.1416 × 2 2.1 × 10⁻³ এটা আসছে হচ্ছে 2.37 × 10⁻⁴ নিউটন। ঠিক আছে, ডাইরেক্ট মান দেওয়া থাকবে, ডাইরেক্ট সূত্র আছে, বসাই দিলে অ্যান্সার চলে আসবে। আচ্ছা, তো আপাতত আমাদের এই অধ্যায়ের মধ্যে এই আলোচনাগুলোই ছিল। আচ্ছা, আরেকটা সূত্র টপিক, একটা শর্টকাট জিনিস আছে, এটাও দেখাই দেই। হ্যাঁ, একটা প্রশ্নের মাধ্যমে দেখি। ফ্রি স্প্রেডিং আর ফি ওই যে কোনটা ওটা যায় না। Yes. ভাই কিছু বললেন? আচ্ছা, যাই হোক, আমরা ম্যাথে দেখি যে আট প্রশ্নে বলেছে যে 8টি পানির ফোঁটা একত্র করে একটি ফোঁটা তৈরি করলে কত শক্তি নির্গত হবে। একবারে একটা অঙ্ক করি, এখানে দুইটা সূত্র আছে, দুইটাই ক্লিয়ার হয়ে যাবে, কত শক্তি নির্গত হবে। এখানে বলে দিয়েছে আমাদের টি মানে পৃষ্ঠটান দিয়ে দিয়েছে 7.2 × 10⁻⁻² নিউটন পার মিটার, আর ব্যাসার্ধ দেওয়া আছে, ফোঁটার ব্যাসার্ধ যেটা 8টি ফোঁটার ব্যাসার্ধ, হ্যাঁ, 5 × 10⁻⁴ মিটার। আচ্ছা, এখন বিষয় হলো যে আমাদের এখানে দুই ধাপে করতে হবে। একটা হলো যে প্রথমে আছে কি আমাদের 8টা ফোঁটার ব্যাসার্ধ, তাহলে এখানে দুইটা টপিক দেখবো। একটা হলো যে আমরা 8টা ফোঁটাকে যদি একত্রে করি তাহলে যে একটা ফোঁটা তৈরি হবে তার ব্যাসার্ধ কি হবে, আর এখান থেকে কি পরিমাণ শক্তি উৎপন্ন বা নির্গত হবে। তো 8টি থেকে একটি ফোঁটার ব্যাসার্ধ তৈরির সূত্রটা লিখে নাও তোমরা। এখানে বড় হাতের 8 দ্বারা আমরা বড় ফোঁটাটা বুঝাবো, আর আর দ্বারা ছোট ফোঁটাটা বোঝাবো।
তাহলে বড় হাতের আর এটা ইজ ইকুয়াল টু কিউবিক রুট এন ইন্টু ছোট হাতের আর। আচ্ছা, এখানে কিউবিক রুটের এনটা কি? এন হচ্ছে যে কয়টি, এন হলো ফোঁটার সংখ্যা, কয়টি ফোঁটা নিয়ে আমরা কাজ করছি। আচ্ছা, তো এখানে মান বসাই, কিউবিক রুট এন, এন মানে হলো আমার 8টা ফোঁটা একত্রে করেছি, তাহলে 8 ইন্টু একটা ফোঁটার দৈর্ঘ্য কত ছিল, ব্যাসার্ধ 5 ইন্টু 10⁻⁴। আচ্ছা, এখন কিউবিক রুট করলে এটা 2 ইন্টু 5 ইন্টু 10⁻⁴, মানে কত আসছে 10 ইন্টু 10⁻⁴, বা 10 ইন্টু 10 তো এই তো আগের কোশ্চেনটা আউট হয়ে যাওয়ার কারণে আমরা কোশ্চেনটা আবার করি। একটা কোশ্চেন যেহেতু দেখাই লাগবে, তো তোলা আছে হয়তো, বা আরেকবার দেখে নিই। যে 8টি ফোঁটা ছিল, প্রথমে 8টি ফোঁটা ছিল, এটাকে আমরা একটা বানালাম। আর টি এর মান দেওয়া ছিল হইলো কত, 7.2 ইন্টু 10⁻⁻²। আর ব্যাসার্ধ দেওয়া আছে যেটা ছোট হাতের আর, একটা ফোঁটার ব্যাসার্ধ দেওয়া আছে 5 ইন্টু 10⁻⁴। তো আমরা বড় হাতের আর সমান সমান কি দেখলাম, কিউবিক রুট এন ইন্টু ছোট হাতের আর। তাহলে কিউবিক রুট 8 ইন্টু ছোট হাতের আর কত, 5 ইন্টু 10⁻⁴। তাহলে 2 ইন্টু 5 ইন্টু 10⁻⁴, মানে কি 10 ইন্টু 10⁻⁴, অথবা আমরা এটা লিখতে পারবো 10⁻³ আচ্ছা, তো এই গেল আমাদের বড় হাতের আর, মানে বড় যে গোলকটা তৈরি হবে সেটার ব্যাসার্ধ নির্ণয়। এবার আমরা দেখবো যে কি কি পরিমাণ শক্তি নির্গত হলো। তো শক্তি নির্গত সূত্র ই বা এনার্জি, এটা ইজ ইকুয়াল টু 4 পাই এন ইন্টু ছোট হাতের আর স্কোয়ার মাইনাস বড় হাতের আর উপর স্কোয়ার ইন্টু টি, মানে পৃষ্ঠটান। আচ্ছা, এটা হলো সেই সূত্র, ডাইরেক্ট সূত্র থেকে আমাদের অ্যান্সার আসবে। 4 ইন্টু পায়ের মতো জানা আছে 3.1416 ইন্টু এন মানে হলো কয়টা ফোঁটা, 8টা, ইন্টু ছোট হাতের আর কত, 5 ইন্টু 10⁻⁴ এর উপরে স্কোয়ার, মাইনাস বড় হাতের আর এর উপর স্কোয়ার। তো বড় হাতের আর পাইলাম 10⁻³ এর উপর স্কোয়ার, ব্র্যাকেট ক্লোজ, ইন্টু টি, পৃষ্ঠটান কত, 7.2 ইন্টু 10⁻²। আচ্ছা, এবার এটাকে ক্যালকুলেশন করলে আমাদের অ্যান্সার চলে আসবে। ক্যালকুলেটরে বসাই দেখি কত আসে। 4 ইন্টু 3.1416, 8 ইন্টু স্কোয়ার মাইনাস 10⁻³ স্কোয়ার ইন্টু 7.2 ইন্টু 10⁻²। এটার অ্যান্সার আসছে হচ্ছে 9 ইন্টু 10⁻⁻7 জুল। ঠিক আছে, তারপর আর একবার আপনারা চেক করে দেখবেন যে এটা ঠিক আছে কিনা। আচ্ছা, তো এই ছিল আমাদের প্রথম অধ্যায়, মানে ফার্স্ট পেপারের যে আমাদের পদার্থের গাঠনিক ধর্ম নিয়ে যতটুকু ছিল টোটালটা আমরা কভার করার চেষ্টা করেছি। এবার আমরা চলে যাব আমাদের দ্বিতীয় যে চ্যাপ্টারটা আছে, সেটা কি, যে ভৌত আলোক বিজ্ঞান। তো ভৌত আলোক বিজ্ঞানে আলোচনার মধ্যে আমাদের থিওরিও আছে অনেকটা, ম্যাথমেটিক্যাল প্র্যাকটিসও আছে কিছুটা। থিওরি নিয়ে আমরা আলোচনা না করে ডাইরেক্ট ম্যাথমেটিক্যাল প্র্যাকটিসে চলে যাই। আচ্ছা, তো ম্যাথমেটিক্যালের মধ্যে প্রথমে আমাদের যে জিনিসটা লাগবে, যে ভৌত আলোক বিজ্ঞানে আলো কি জিনিস। আলো কি বলেছে, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, বিজ্ঞানী হাইগেনের মত অনুসারে। তো তড়িৎ চুম্বকীয় তরঙ্গ কি, তড়িৎ চুম্বকীয় তরঙ্গের থিওরি মতে যে আলো কি বা যেদিকে প্রবাহিত করে সে বরাবর কি তড়িৎ এবং চুম্বক তার সাথে লম্বা আকারে থাকে, মানে তড়িৎ একদিকে চুম্বক একদিকে, তিনটার মধ্যে কি 90 ডিগ্রি কোণ কাজ করে। তাহলে এটা যদি আমাদের ইলেকট্রিসিটি মানে তড়িৎ হয়, আর এটা যদি আমাদের চুম্বক ক্ষেত্র বি হয়, তাহলে আমাদের আলো যেই বরাবর যাবে 90 ডিগ্রি করে। তো এটা হলো তড়িৎ চুম্বকীয় কণার তত্ত্ব। এরপরে আমাদের এর মধ্যে আছে হইলো বিভিন্ন দৃশ্যমান আলো রেঞ্জ, তারপরে কোন আলোর রেঞ্জ কি, সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য কার, সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য কার। এগুলো থিওরির মধ্যে আপনারা দেখে নেবেন, এমসিকিউ টাইপের কোশ্চেন আসে। তো ম্যাথমেটিক্যাল টার্ম শুরু হয় সাধারণত ব্যতিচার থেকে। এখানে ম্যাথমেটিক্যাল টার্ম কথা বলা আছে তিনটা টপিকের উপরে: ব্যতিচার, আলোর অপবর্তন এবং সমবর্তন। তো প্রথমে আমরা শুরু করি ব্যতিচার দিয়ে। তো ব্যতিচার জিনিসটা কি, যদি আমরা
একটি পর্দা, হ্যাঁ, দুইটি পর্দা একটা নির্দিষ্ট দূরত্বের উপরে নেই, ধরুন ডি দূরত্বের উপরে যদি দুইটা পর্দা নেই এবং একটি পর্দাতে আমরা দুইটা ছিদ্র করলাম সমান ব্যাসার্ধ বিশিষ্ট, মানে সমান সমান দুইটা ছিদ্র করলাম এবং এর পিছনে থেকে যদি আমরা কোনো লাইটের মাধ্যমে আলো পাস করি তাহলে দুটা থেকে কি আলো তরঙ্গাকারে কি বের হতে থাকবে এভাবে, এবং যে এটা একসময় কি আমাদের এই ইয়াতে পতিত হবে পর্দায়। এই পর্দায় আমরা দেখতে পারবো এখানে দুই টাইপের ঝিল্লি বা ঝালর তৈরি হবে, সেটা কি একটা উজ্জ্বল একটা অন্ধকার, আবার একটা উজ্জ্বল একটা অন্ধকার। সেম উপায় কি উপরেও কি একটা উজ্জ্বল একটা অন্ধকার আর একটা উজ্জ্বল আর একটা অন্ধকার, এইভাবে চলতে থাকবে এবং এদের ব্যাসার্ধ হবে সেম। আর উপর নিচ সব জায়গাতেই কি উজ্জ্বল এবং অন্ধকার ডোরাগুলো বা ঝিল্লিগুলো যেগুলো আছে সেগুলো কি একই তীব্রতা বিশিষ্ট হবে, মানে ব্যতিচারে আমাদের সেই কি তীব্রতাটা কমবে না, মানে এগুলো যে কম এগুলো বেশি অন্ধকার নিচের গুলো কম অন্ধকার এরকম হবে না। এটা হলো ব্যতিচার। তো ব্যতিচারের যে জিনিসগুলো আমাদের লাগে সেগুলো হলো ব্যতিচারের দুই ধরনের ব্যতিচার, একটা গঠনমূলক আর একটা কি ধ্বংসাত্মক। গঠনমূলক কোনটা, যেটা হলো উজ্জ্বল বিন্দু পাওয়া যায় সেটা হলো গঠনমূলক, আর ধ্বংসাত্মকটা হচ্ছে যেটা অন্ধকার বিন্দু পাওয়া যায় সেটা আমাদের ধ্বংসাত্মক। তো যখন তরঙ্গের উপরিপতন ঘটে তখন এটা কি উজ্জ্বল ডোরা তৈরি হয়, আর অন্য ক্ষেত্রে অন্ধকার অন্ধকার পট্টি তৈরি হয়। আচ্ছা, তো এবার দেখি যে এখানে আমাদের সূত্র কি কি আছে। ব্যতিচারের ক্ষেত্রে আমাদের জিজ্ঞেস করতে পারে যে উজ্জ্বল ডোরা এবং অন্ধকার ডোরার কি দূরত্বটা জিজ্ঞেস করতে পারে। তো আমরা জানি এক্স ইজ ইকুয়াল টু উজ্জ্বলের ক্ষেত্রে এন ল্যামডা ডি ডিভাইডেড বাই এ। এখানে এক এক করে আমরা দেখি কোনটা কি, এটা এন না এটা এক্স। আচ্ছা, এখানে এনটা কি, এনটা হচ্ছে আমরা যে মধ্যবিন্দুটা আছে, হ্যাঁ, এই থেকে কত সংখ্যক ওপরে বা কত সংখ্যক নিচে আমরা কোন পট্টির দূরত্ব আলো চাচ্ছি সেটা হলো এন এর মান। যেমন বলতে পারে যে মধ্যবিন্দু থেকে বা সাম্যবিন্দু থেকে 8টি উজ্জ্বল ডোরার দূরত্ব কত বা 8টি অন্ধকার ডোরার দূরত্ব কত, সেক্ষেত্রে আমরা এন ইউজ করব 8। আচ্ছা, ল্যামডাটা কি, ল্যামডাটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, কত দৈর্ঘ্যের আলো আসছে। তরঙ্গ দৈর্ঘ্যের ক্ষেত্রে আপনি একটা টার্ম খুব বেশি দেখবেন সেটা হলো এ এর উপরে ডট, যেটাকে আর্মস্ট্রং বলে। এটা মানে কি ইনটু 10⁻⁻10, ঠিক আছে। আচ্ছা, আর যদি আমাদের এন এম থাকে মানে ন্যানোমিটার, ন্যানোমিটার মানে কি 10⁻⁹ এন এম থাকলে 10⁻⁹ আর এ থাকলে 10⁻⁻10, এটা দৈর্ঘ্য, তরঙ্গ দৈর্ঘ্য। ডিটা হচ্ছে যে দুই পর্দা বা দুইটা পর্দার মধ্যবর্তী দূরত্বটা হচ্ছে আমাদের ডি। আর এ হচ্ছে এই যে দুইটা আমাদের আহ ছিদ্র ছিল বা স্লিট যেটাকে বলে, এই দুইটা স্লিটের মধ্যবর্তী দূরত্ব কত, ঠিক আছে। মানে একটা স্লিটের মধ্যবিন্দু থেকে অপর স্লিটের মধ্যবর্তী বিন্দু পর্যন্ত দূরত্বটাই হচ্ছে আমাদের এ এর হলো। আচ্ছা, তো আমরা এই সূত্র বসাইলে কি উজ্জ্বল, এটা হলো উজ্জ্বল ডোরার ক্ষেত্রে, আর যদি অন্ধকার ডোরার ক্ষেত্রে বের করি তাহলে এক্স ইজ ইকুয়াল টু হবে টোয়াইস এন প্লাস 1 ল্যামডা ডি বাই টোয়াইস এ। এটা হলো অন্ধকার ডোরার ক্ষেত্রে। এখানে আরেকটা জিনিস জানতে চাই, যে ধরেন যে আমাদের একটা স্লিট দেওয়া আছে, এই স্লিটের উপরে আহ একটা অন্ধকার উজ্জ্বল পরেরটা অন্ধকার, তার উপরেরটা আবার উজ্জ্বল তার উপরেরটা আবার অন্ধকার, এরকম ডোরা তৈরি হয়েছে। এখানে আমাদের জানতে চাইবে যে পরপর দুইটি উজ্জ্বল বা পরপর দুইটি অন্ধকার ডোরার ব্যাসার্ধ কত, মানে এই উজ্জ্বল ডোরা এবং এই উজ্জ্বল ডোরার মধ্যবিন্দুর দূরত্ব কত। তো আলটিমেটলি কি, যেহেতু আমরা আগে দেখলাম যে ঝালর প্রত্যেকটা ঝালরের ব্যাসার্ধ কি হবে সেম হবে, তাহলে দুইটা উজ্জ্বল ডোরের মধ্যবর্তী দূরত্ব কি দুইটা ঝালরের সমান, মানে এতটুকু হবে অথবা এতটুকু হবে। তাহলে এটার ক্ষেত্রে এক্স ইজ ইকুয়াল টু ল্যামডা ডি বাই এ, এটাই হলো আমাদের অ্যান্সার, ঠিক আছে। এটা হলো দুইটি উজ্জ্বল বা অন্ধকার ডোরার ক্ষেত্রে, দুটির ক্ষেত্রে। আর যদি আমাদের বলে যে একটি ডোরার ব্যাসার্ধ কত, তো দুইটার ক্ষেত্রে আমরা যাই পাইলাম সেটাকে দুই দিয়ে ভাগ করলে তো একটা পাবো, তাহলে এক্স ইজ ইকুয়াল টু ল্যামডা ডি বাই টোয়াইস এ। এটা করলে আমরা কি পেয়ে যাব, একটি ডলার ব্যাসার্ধ পাবো, মানে এই অন্ধকার ডোরার এতটুকু, অথবা দেখা যায় যে কোনো একটা উজ্জ্বল বা অন্ধকার ডোরার ব্যাসার্ধ পাবো। আচ্ছা, এই গেল আমাদের ব্যতিচারের আলোচনা। এবার আসি হলো অপবর্তন।
অপবর্তন কি? অপবর্তনের ক্ষেত্রে অপবর্তনটাও ব্যতিচারের মতোই, তবে এখানে মেইন জিনিস আসে যে আমাদের অনেক ক্ষেত্রে একটা স্লিট ইউজ করা হয়, অনেক ক্ষেত্রে অসংখ্য স্লিট ইউজ করা হয়। এবং অপবর্তনের ক্ষেত্রে আলোক উৎস দুই ধরনের হইতে পারে। একটা হইলো আমাদের যে দেখলাম ব্যতিচারের ক্ষেত্রে, এটা যদি ছিদ্র হয় তাহলে আলোক উৎস এক জায়গা থেকে উৎপন্ন হয়। অপবর্তনের ক্ষেত্রে হয় একটা নির্দিষ্ট দূরত্ব থেকে হইতে পারবে, অথবা অসীম থেকে আলো আসতে পারবে, যেটাকে আমরা ফ্রেনেল এবং ফনফার নামে জানি। আর এই পর্দার উপরে যে আলোক ডোরাগুলো বা ঝিল্লিগুলো তৈরি হবে, সেগুলোর মধ্যে একটু তারতম্য সৃষ্টি হবে। কি, যে মাঝে যে ডোরাগুলো থাকবে সেগুলো কি অতি তীব্র হবে, মানে অন্ধকার হলে অতিরিক্ত অন্ধকার, উজ্জ্বল হলে অতিরিক্ত উজ্জ্বল। কিন্তু যতই আমাদের এটা দূরের দিকে চলে যাবে, তখন কি এটা তীব্রতাটা কমতে থাকবে। অন্ধকারের মধ্যে হালকা আলো আলো থাকবে, আর যেগুলো উজ্জ্বল সেগুলোর মধ্যে কি হালকা অন্ধকার আভা থাকবে। আচ্ছা, তো অপবর্তনের ক্ষেত্রে আমাদের থিটার মানটা এখানে চলে আসে, কাউন্ট করা হয় যে কত কোণে আমাদের আলোটা বিক্ষিপ্ত হচ্ছে। সেক্ষেত্রে কি, এ সাইন থিটা, এটা ইজ ইকুয়াল টু এন ল্যামডা। এটা আমাদের হয় হলো কিসের জন্য? উজ্জ্বলের জন্য, সরি, এটা হয় অন্ধকারের জন্য। ব্যতিচার এবং অপবর্তন একে অপরের বিপরীত। অন্ধকার বা ধ্বংসাত্মক যাই বলুক, বা চরম এবং অবম নামে পরিচিত আছে। আর যদি আমাদের বলা হয় উজ্জ্বলের জন্য, তাহলে সাইন থিটা ইজ ইকুয়াল টু 2n+1 λ/2। এটা কি? উজ্জ্বলের জন্য। ঠিক আছে। এখন আসে আরেকটা হলো গ্রেডিং ধ্রুবক, যেটাকে বলে, এটা অপবর্তনের মধ্যে পড়ে। এখানে একের অধিক স্লিট ইউজ করা হয়। ঠিক আছে। তো এখানে হইলো স্লিটের সংখ্যা বলে দিবে যে আমাদের 1 সেন্টিমিটারে 500টা আছে, বা 1 মিটারের মধ্যে এতগুলো আছে। সেক্ষেত্রে আমাদের তখন নির্ণয় করতে হবে একটা টার্ম অতিরিক্ত আছে, সেটা হলো এন। এন মানে হচ্ছে আমাদের চিরের সংখ্যা। ঠিক আছে। এটাকে গ্রেডিং ধ্রুবক বলা হয়। তো এটা হলো চিরের সংখ্যা বা গ্রেডিং ধ্রুবক। আচ্ছা, গ্রেডিং ধ্রুবকই লিখি। গ্রেটিং ধ্রুবক। আচ্ছা, তো এক্ষেত্রে আমাদের সূত্রগুলো কি হবে? গ্রেটিং ধ্রুবক, গ্রেটিং এর সূত্র এবং ব্যতিচারের সূত্র প্রায় সেম। উজ্জ্বলের ক্ষেত্রেও যেরকম উজ্জ্বলের ব্যতিচার যেরকম ছিল, গ্রেটিং এর ব্যতিচারও সেম, খালি গ্রেটিং এ কি আমাদের সাইন থিটাটা অতিরিক্ত আসবে। তাহলে গ্রেটিং এর ক্ষেত্রে কি, সাইন থিটা ডিভাইডেড বাই এন, এটা ইজ ইকুয়াল টু এন ল্যামডা, ছোট হাতের এন ল্যামডা। আর এটা হলো উজ্জ্বলের জন্য। আর অন্ধকারের জন্য সাইন থিটা ডিভাইডেড বাই এন, এটা ইজ ইকুয়াল টু টুয়াইস n+1 ল্যামডা বাই, এটা অন্ধকারের জন্য। ঠিক আছে। শেষ টপিক যেটা আসে সেটা হলো সমবর্তন। সমবর্তনটা কি? সমবর্তন হচ্ছে আলো দেখাচ্ছে আমাদের একটা বিন্দু থেকে, যখন আলো বিক্ষিপ্ত হয় তখন সেটা কি বিভিন্ন দিক বরাবর যায়। তো যে মাধ্যম দ্বারা আলোর বিভিন্ন দিককে একমুখী করা হয়, সেটা হলো সমবর্তন। যেমন ধরে নাও যে এই বিন্দু থেকে আমাদের চারপাশে বিভিন্ন আলো যাচ্ছে। তো এটাকে যদি আমরা একটা ক্রিস্টাল আছে যেটাকে বলা হয়, এটার নাম কি? টুরমালিন। হ্যাঁ, এটা হলো একটা ষড়ভুজ আকৃতির ষড়ভুজ আকৃতির কেলাস, এবং এটা কি হালকা ঈষৎ সবুজ বর্ণের। এর মধ্যে দিয়ে যখন আমরা এই বিভিন্ন দিকে বিক্ষিপ্ত আলোটাকে একত্রিত করব, তখন সেটা কি একমুখী হয়ে যাবে। এর মধ্যে দিয়ে যখন পাস করবে আলোটা, তখন সেগুলো কি এরকম লম্বা আকারে থাকবে, একমুখীকরণ হয়ে গেল। এবার আমরা যদি টুরমালিনটাকে একটু বেঁকায় দেই, দেখা যাচ্ছে যে 45 ডিগ্রি করে দেই, তাহলে আমাদের এই বিক্ষিপ্ত টুরমালিন গুলোর পাওয়ারটা কি একটু কমে যাবে, আগের থেকে একটু ছোট ছোট হয়ে যাবে। ছোট দ্বারা বোঝাচ্ছে তীব্রতা কমে যাবে যদি আমরা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে টুরমালিনটাকে বেঁকায় দিই। দেখতে কিছুটা এরকম হবে। আর যদি একদম 190 ডিগ্রি করে শোয়াই দেই, তাহলে এর বিরুদ্ধে যে কখনো আলো আর পাসই করবে না। হুম, আচ্ছা, তো এখান থেকে আমরা তোমার স্নেলের সূত্র থেকে কিছু ম্যাথ আছে সমবর্তনের, সেটা কি যে ইউ ইজ ইকুয়াল টু 1/sin থেটা সি। এখানে থেটা সিটা হচ্ছে আমাদের ক্রান্তিক কোণ, সংকট কোণ যেটাকে বলে, ক্রান্তিক কোণ তো সংকট কোণ, তো ইউটা হচ্ছে কি প্রতিসরণাঙ্ক। আচ্ছা,
এখান থেকে আবার আমরা পাবো যে tan IP is equal to 1 by sin theta c। tan IP কে আমরা জানি u is equal mu is equal to কি tan IP। IP টা হচ্ছে কি সমবর্তন কোণ, যে কোণে পতিত হচ্ছে। আচ্ছা, এই গেল সূত্র হালকা। এখন ম্যাথমেটিক্যালের মাধ্যমে কি আমরা আরো কিছু সূত্র দেখবো, তাহলে ম্যাথগুলোর প্র্যাকটিস হবে, সূত্রগুলো ঝালাই হয়ে যাবে। আচ্ছা, তো প্রথম আমরা টপিক দেখি। প্রথম টপিক দেখবো হলো যে আমাদের যে তড়িৎচুম্বকের তরঙ্গ এবং ওখানে কিছু সূত্র আছে সেগুলো নিয়ে আলোচনা করব। যেমন আমাদের একটা সূত্র কি P ইজ ইকুয়াল টু ই বাই সি, মানে কি চৌম্বক ক্ষেত্র ইজ ইকুয়াল টু তড়িৎ ক্ষেত্র ডিভাইড বাই আলোর বেগ, এটা একটা সূত্র আছে। আর একটা হলো প্রতিসরণাঙ্ক দ্বারা আছে। প্রতিসরণাঙ্ক জিনিসটা কি, যে কোনো মাধ্যমের দুইটা ভিন্ন ঘনত্বের মাধ্যমের মধ্যে যখন আলো পাস করে তখন সে কি হয় অবিলম্বের দিকে আসে অথবা অবিলম্ব থেকে দূরে সরে যায়। আলোর এই মুখ চেঞ্জ বা দিক চেঞ্জ হওয়ার ব্যাপারটাই প্রতিসরণাঙ্কের কারণে ঘটে। তাহলে আমরা যদি মিউ এ ডাব্লু মানে এয়ার থেকে ওয়াটার দিকে যাই, তাহলে এটা আমরা লিখতে পারবো মিউ ডাব্লু ডিভাইডেড বাই মিউ এ। দুইটার ঘনত্ব আলাদা আলাদা। তো এটার সাথে তুলনা করলে আমরা পাবো হচ্ছে যে মিউ ডাব্লু বাই মিউ এ, এটা ইজ ইকুয়াল টু ল্যামডা এ বাই ল্যামডা ডাব্লু। ল্যামডা দ্বারা তরঙ্গ দৈর্ঘ্য বোঝাচ্ছে। তার মানে আমরা কম অধিকত্ব ঘনত্ব থেকে যখন কম ঘনত্ব থেকে কোনো বস্তুকে যখন অধিক ঘনত্বে পাঠাবো তখন তার তরঙ্গ দৈর্ঘ্য কি হয়ে যাবে, বৃদ্ধি পেয়ে যাবে। সরি, তরঙ্গ দৈর্ঘ্য কমে যাবে, বৃদ্ধি পাবে না, কমে যাবে। তো অতিরিক্ত ঘনত্ব দিয়ে গিয়ে অভিলম্বের দিকে সরে আসবে ঘনবস্তুতে এবং তার তরঙ্গ দৈর্ঘ্য কি কমে আসবে। আচ্ছা, এগুলো ম্যাথ দেখি, ম্যাথের মাধ্যমে আরো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। যেমন প্রথমে একটা দেখি যে বলেছে কেরোসিন ও গ্লিসারিনের প্রতিসরণাঙ্ক 1.44 ও 1.47। কেরোসিনের আলোর বেগ দেওয়া আছে 2.08 ইন্টু 10⁸8। গ্লিসারিনে কত, এককটা লিখলাম না, বলেছে গ্লিসারিনে কত। আচ্ছা, তো এখানে আমাদের প্রতিসরণাঙ্ক এবং বেগের মধ্যে সম্পর্ক আসছে। তো প্রতিসরণাঙ্ক আর বেগের সম্পর্ক কি, যে ল্যামডার সাথে বেগ কি সমানুপাতিক, আমরা জানি ভি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা। তাহলে আবার ল্যামডার সাথে আমরা প্রতিসরণাঙ্ক কি দেখলাম, ব্যস্তানুপাতিক। ঠিক আছে, দেখো যে ডাব্লু ওপরে, এদিকে আবার ডাব্লু নিচে। তাহলে ল্যামডা ব্যস্ত আর ওমেগা ব্যস্তানুপাতিক, কিন্তু আবার ল্যামডার ভি সমানুপাতিক, তাহলে ওমেগার ভিও কি ব্যস্তানুপাতিক হবে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো যে কেরোসিন থেকে গ্লিসারিন, এটা ইজ ইকুয়াল টু কি হবে, কেরোসিন থেকে গ্লিসারিন যাচ্ছে, তার মানে সি কি হবে, সি কে ডিভাইডেড বাই সি জি। তাহলে এটাকে যদি আমরা ভাঙায় লিখি তাহলে কি, যেখানে যাচ্ছে সেটা উপরে, যেটা থেকে যাচ্ছে সেটা নিচে। তাহলে গ্লিসারিন থেকে গ্লিসারিনে পাঠাচ্ছি, তাহলে মিউ কে নিচে, এটা ইজ ইকুয়াল টু সি কে বাই সি জি। সি দ্বারা আলোর বেগ বোঝানো হচ্ছে। মানগুলা বসাই। ইউজি এর মান দিয়েছে হচ্ছে গ্লিসারিনে আছে 1.7 আর কেরোসিনে 1.4, 1.4, 1.47 আর 1.44। এটা ইজ ইকুয়াল টু সি কে তে দেওয়া আছে আলোর বেগ হইলো 0.8 ইন্টু 10⁻10 ডিভাইডেড বাই সিজি এর মান বের করতে বলেছে গ্লিসারিনে। তো এটা ক্যালকুলেটরের মাধ্যমে বের করতে হবে যে সিজি ইজ ইকুয়াল টু কি হবে, 2.08 ইন্টু 10⁸8 ইন্টু 1.44 ডিভাইডেড বাই 1.47। আচ্ছা, তাহলে এটা ক্যালকুলেটরে বসাইলে এটার অ্যান্সার আসছে আচ্ছা 0.038 ইন্টু 10⁸8। ঠিক আছে, তাহলে হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে গেলে তরঙ্গ দৈর্ঘ্য কি হয়ে গেল, বা আলোর বেগও কি হয়ে গেল, কমে গেল, এমএস ইনভার্স 1। তাহলে আলোর বেগ কমে হবে এত, এটাই অ্যান্সার। আচ্ছা, আরেকটা কোশ্চেন দেখি।
এখানে বলেছে যে কোন বেগের তরঙ্গের E is equal to 10 to the power minus 4 V m inverse 1, B naught is equal to what? হ্যাঁ, তো তরঙ্গের বেগ আমরা এখানে c ধরে নিতে পারবো, এবং আমাদেরকে ই এর মান দেওয়া আছে, বি জানতে চাইছে, মানে তড়িৎ ক্ষেত্র দেওয়া আছে, চৌম্বক ক্ষেত্র জানতে চাইছে। তো আমরা একটু আগে দেখলাম চৌম্বক ক্ষেত্র ইজ ইকুয়াল টু কি, তড়িৎ ক্ষেত্র ডিভাইডেড বাই সি। তাহলে তড়িৎ ক্ষেত্র আমাদের 10 টু দি পাওয়ার মাইনাস 4, আর সি কত, 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8। তাহলে এটা ক্যালকুলেশন করলে কত আসবে, 1/3, মানে 0.33 ইন্টু উপরে -4, নিচে 8, 8টাকে উপরে চলে গেলে কি 10 টু দি পাওয়ার -12। এর একক কি, চৌম্বক ক্ষেত্রের একক হলো টি বা টেসলা। আচ্ছা, আশা করি অঙ্কটা বোঝা গেছে। তো এরপরে এগুলো আহ সহজই, আমরা মেইন অঙ্কের দিকে আগাই। মেইন অঙ্ক বলতে গেলে ব্যতিচার, অপবর্তন এবং সমবর্তনে। তো ব্যতিচারের অঙ্কের মধ্যে কি আছে, ব্যতিচারে যদি আমরা আগাই তাহলে প্রথমে আমাদের ওই যে এক্স এর যে সূত্রটা আবার দেখলাম, আবার লিখে নেই, যে এক্স এন ইজ ইকুয়াল টু এন ল্যামডা ডি বাই এ। এটা কি উজ্জ্বলের ক্ষেত্রে, আর অন্ধকারের ক্ষেত্রে হলে কি হইতো, 2n+1 ল্যামডা ডি বাই টুয়াইস এ। আচ্ছা, এখানে আর একটা জিনিস আছে, সেটা হলো পথপার্থক্য এবং দশাপার্থক্যের মধ্যে সম্পর্ক। তো আমরা কি জানি, দশাপার্থক্য ইজ ইকুয়াল টু, দশাপার্থক্য ইজ ইকুয়াল টু 2 পাই বাই ল্যামডা ইন্টু পথপার্থক্য। আচ্ছা, তো এই যে এটা হলো দশাপার্থক্য পথপার্থক্যের মধ্যে সম্পর্ক। এবার আস্তে আস্তে ম্যাথে আসি, তাহলে ক্লিয়ার হবে আরো। তো বলেছে যে দুটি তরঙ্গের দুটি বিন্দুর মধ্যে পথপার্থক্য দেওয়া আছে হলো λ/4, চাইছে হলো দশাপার্থক্য। দশাপার্থক্য কত, ওহো, দেখি। তো আমরা কি জানি, দশাপার্থক্য ইজ ইকুয়াল টু পথপার্থক্য 2 পাই বাই ল্যামডা ইন্টু পথপার্থক্য। আচ্ছা, 2 পাই ল্যামডা ইন্টু পথপার্থক্য কত, π/4 বলে দিয়েছে, λ/4, তাহলে ল্যামডা ল্যামডা কাটা 2, তাহলে দশাপার্থক্য কত, π/2 বা 90 ডিগ্রি। আচ্ছা, তো নেক্সটে আগাই। নেক্সটে আমাদের বলেছে যে এবার ইয়াং এর দ্বিচিড়ের ম্যাথ করি, যেটা আমাদের আসল ব্যতিচারের ম্যাথ। দ্বিচিড়ে বা দ্বিচির পরীক্ষায় চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 0.4 মিলিমিটার, আহ পর্দার দূরত্ব দেওয়া আছে হচ্ছে 1 মিটার। তো বলেছে যে কেন্দ্র হতে 12তম উজ্জ্বল ডোরার দূরত্ব কত। 12তম উজ্জ্বল ডোরার দূরত্ব কত। আচ্ছা, তো এখন দেখো যে কিন্তু উজ্জ্বল ডোরা বলেছে, তাহলে আমরা কি জানি, এক্স এন ইজ ইকুয়াল টু এন ল্যামডা ডি বাই এ। মান বসাই দেই, এন এর মান বলেছে 12তম উজ্জ্বল ডোরা, তাহলে 12।
ইন্টু ল্যামডা কত দেওয়া আছে, আচ্ছা ল্যামডার মান দেওয়া নাই এখানে, আচ্ছা 12তম উজ্জ্বলতার দূরত্ব চাইনি, বলেছে 12তম উজ্জ্বলতার দূরত্ব দেওয়া আছে যে 9.3 মিলিমিটার, চাইছে হইলো তরঙ্গ দৈর্ঘ্য কত, কোশ্চেনটা ঠিক করে নিও, তরঙ্গ দৈর্ঘ্য কত। আচ্ছা আপনি আগাই, তো এখানে দেখো যে এক্স এর ভ্যালু দেওয়া আছে, তাহলে আমরা এখান থেকে ল্যামডার মান বের করলে ল্যামডা ইজ ইকুয়াল টু কি পাবো, ল্যামডা ইজ ইকুয়াল টু এক্স ইন্টু এ ডিভাইডেড বাই এন ইন্টু ডি। তাহলে এক্স এর ভ্যালু দেওয়া আছে হলো 9.3 মিলিমিটার, তাহলে 9.3 ইন্টু 10⁻³ এর ভ্যালু দেওয়া আছে হলো চিড় দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 0.4 মিলিমিটার, তাহলে 0.4 ইন্টু 10⁻³ ডিভাইডেড বাই ল্যামডা, সরি এন, এন এর মান কত, 12তম, 12তম উজ্জ্বলতার দূরত্ব দেওয়া আছে, তাহলে 12 ইন্টু ডি দেওয়া আছে 1। তাহলে এখানে অঙ্ক করি, দাও কত আসছে যে -3, এটাকে যদি 10 বের করে ফেলি তাহলে এটা -4, 10⁻⁷, 4 12 3 4 12 3 1 3 4 1 4 3 4 12 3 1 3 3.1, তাহলে আমাদের অ্যান্সার কত আসছে 3.1 ইন্টু 10⁻⁷ মিটার। ঠিক আছে, এটাকে যদি আমরা অ্যামস্ট্রং এ নিয়ে যেতে চাই তাহলে কি করতে হবে, তিনটা বের করতে হবে, মানে এক বের করলাম, আরো দুইটা শূন্য বের করব, তাহলে 10⁻⁻10 হয়ে যাবে, বা 3100 অ্যামস্ট্রং। ঠিক আছে, আশা করি অঙ্কটা বোঝা গেছে, অঙ্কগুলো সহজই, সামনে দেখি আরো এরকম টাইপের অঙ্ক। এখানে প্রশ্নে বলেছে যে উৎস হতে 5100 অ্যামস্ট্রং দৈর্ঘ্য বিশিষ্ট আলো ছিদ্রে পড়লো, ছিদ্রে আপতিত হইল। আচ্ছা, এবার বলেছে 200 সেন্টিমিটার দূরে পর্দা, আর 10টি ঝালর, এর প্রস্থ দেওয়া আছে হচ্ছে 10টি ঝালরের প্রস্থ দেওয়া আছে 2 মিলিমিটার, 2 মিলিমিটার। এখন বলেছে যে ছিদ্রদ্বয়ের দূরত্ব কত, মানে স্লিট দ্বয়, ছিদ্র দূরত্ব কত। তো দেখো যেখানে আমাদের প্রথমে কি ল্যামডার মান দেওয়া আছে, ডি এর মান দেওয়া আছে, 10টি ঝালর বলেছে, তার মানে এন এর মানও দেওয়া আছে, এবং এক্স এন এর মান দেওয়া আছে 2 মিটার প্রস্থটা। এখন এ এর মান জানতে চাইছি, তাহলে যেহেতু উজ্জ্বল ডোরা বলেছে, তাহলে আমাদের সূত্র কি, এক্স এন ইজ ইকুয়াল টু এন ল্যামডা ডি ডিভাইডেড বাই এ। এর মান জানা লাগবে, তাহলে এ ইজ ইকুয়াল টু এন ল্যামডা ডি বাই এক্স, এন এর মান কত 10, ল্যামডা আমার 5100 ইন্টু 10⁻⁻10 মিটারে করতে হবে, ইন্টু ডি কত 200 সেন্টিমিটার মানে 2 মিটার, ডিভাইডেড বাই এক্স হলো 2 মিলিমিটার, 2 ইন্টু 10⁻⁻3। আচ্ছা, তাহলে এ এর ভ্যালু কত আসছে, যে ওই যে 2 কাটা 10 ইন্টু এটা করলে কি 10 এর মান কি একটা কমে যাবে, এখানে 1, -3 উপরে গেলে +3, +3 আর 1 +4, -10, তার 10⁻⁻6, 5100 থেকে গেল।
এখন যদি আমরা এটাকে কমাই দেই তাহলে এটা আসবে কি 5.1 ইন্টু 10⁻³ আচ্ছা, আশা করি অঙ্কটা বোঝা গেছে সবার। এটা মিটার, আর মিলিমিটারে করলে কি 10⁻³ উঠে যাবে। আচ্ছা, নেক্সট জায়গায় আমরা এই যে রিচির পরীক্ষায় আলোর কম্পন দেওয়া আছে 6 × 10⁻14 হার্টজ, ঠিক আছে। আর দেওয়া আছে হলো পর্দার দূরত্ব 1.55 মিটার, আর চিরদ্বয়ের দূরত্ব দেওয়া আছে, চিরদ্বয়ের দূরত্ব দেওয়া আছে 1.033 মিলিমিটার। প্রশ্ন চাইছে যে আহ, ডোরার ব্যাসার্ধ কত, বা একটি ডোরার ব্যাসার্ধ কত। ঠিক আছে, একটা ডোরার ব্যাসার্ধ আমরা কি দেখেছিলাম, x ইজ ইকুয়াল টু ল্যামডা ডি ডিভাইডেড বাই টোয়াইস এ। আর যদি দুইটা ডোরার ব্যাসার্ধ বলতো তাহলে ডিভাইড বাই শুধু এ, আর একটা ডোরা হলো টোয়াইস এ। ল্যামডার মান দেওয়া আছে কত, ল্যামডার মান দেওয়া নাই, এখানে আমাদেরকে দেওয়া আছে হলো এফ এর মান। আর আমরা জানি কি এফ ইজ ইকুয়াল টু সি ডিভাইডেড বাই ল্যামডা। এফ কে অনেকে ভি লেখে, ভি বা মিউ ইজ ইকুয়াল টু সি ডিভাইডেড বাই ল্যামডা। তাহলে 3 × 10⁻8 ডিভাইডেড বাই 6 × 10⁻14, এটা করলে আমরা যেটা পাবো সেটা ল্যামডার মান। তো ওখান থেকে ল্যামডার মানটা বের করে, এখান থেকে ল্যামডার মান বের করলে কত আসছে, ল্যামডার মান না বের করে আমরা ডাইরেক্ট বসাই দিতে পারি যে ল্যামডার জায়গায় বসাবো 3 × 10⁻8 ডিভাইডেড বাই 10 ইন্টু ডি এর মান দেওয়া আছে 1.55, আর এ এর মান দেওয়া আছে কত 1.033। আর এটাকে ক্যালকুলেশন করলে যেটা আসবে সেটাই আমাদের কি একটি ডোরার ব্যাসার্ধ চলে আসবে, মানে প্রত্যেক ডোরার ব্যাসার্ধ। তাহলে এটা ক্যালকুলেশন করবা, করে দেখবা যে 7.5 মিলিমিটার আসছে। ঠিক আছে, আশা করি সবাই মান বসানোটা বুঝতে পারা গেছে। এখানে আমাদের কম্পাঙ্ক দিয়েছে, কম্পাঙ্কটা কি করেছে আমরা আগে ল্যামডাতে পরিণত করে নিয়েছি, ভি কে বা মিউ যেটাই বলো তোমরা, তারপরে সূত্রে বসাইছি। আচ্ছা, এই গেল আমাদের ব্যতিচার রিলেটেড সূত্র অঙ্ক। এবার আসি হইলো গ্রেটিং বা অপবর্তন যেটা আছে। তো গ্রেটিং বা অপবর্তনের সূত্র দেখলাম যে অন্ধকারের ক্ষেত্রে কি সাইন থেটা ইজ ইকুয়াল এ সাইন থেটা ইজ ইকুয়াল টু এন ল্যামডা, আর উজ্জ্বলের ক্ষেত্রে কি 2n+1 ল্যামডা বাই 2। এটা অপবর্তনের জন্য। আর যখন আমাদের গ্রেটিং চলে আসবে তখন কি আসবে, জাস্ট এই সূত্রটাই তখন চেঞ্জ হয়ে যাবে, উজ্জ্বলের জন্য হয়ে যাবে। তখন উজ্জ্বলের জন্য হবে যে সাইন থেটা বাই এন, এটা ইজ ইকুয়াল টু কত হবে, সরি এন ল্যামডা, সাইন থিটা বাই এন ইজ ইকুয়াল টু এন ল্যামডা। এটা হলো গ্রেটিং এর জন্য। আচ্ছা, তো আমরা অঙ্ক দেখি, অঙ্কের মাধ্যমে জিনিসটা আরো ক্লিয়ার হবে। তো এখানে বলেছে যে একটি গ্রেটিং পরীক্ষায়, একটি গ্রেটিং এ তৃতীয় ক্রমের বর্ণালীর জন্য, তৃতীয় ক্রমের বর্ণালীর জন্য অপবর্তন কোণ 30 ডিগ্রি। আচ্ছা, এখন বলেছে যে
গ্রেটিং এর প্রতি সেন্টিমিটারে 300 রেখা টানা থাকলে বর্ণালী রেখার তরঙ্গ দৈর্ঘ্য কত? তার মানে আমাদের কাছে ল্যামডার মান চাইছে। এখানে আমাদের দেওয়া আছে কি, দেখো যে প্রতি সেন্টিমিটার 300টা রেখা টানা আছে বা 300টা স্লিট আছে। তাহলে এখান থেকে আমরা এন এর মান জানতে পারবো। যে আমাদের এন এর মান সবসময় মনে রাখবো যে মিটারে নেওয়া লাগবে। এখানে দেওয়া আছে 1 সেন্টিমিটারে 300টা রেখা, তাহলে 1 মিটারে কত হবে? তাহলে এন ইজ ইকুয়াল টু হবে 1 সেন্টিমিটার মানে কত? 3। 100 দিয়ে গুণ করলে কি, 1 সেন্টিমিটার যদি 300টা থাকে তাহলে 1 মিটারে কি হবে? 300 ইন্টু 100। তাহলে 300 ইন্টু 100 ইজ ইকুয়াল টু 30,000টি কি থাকবে? রেখা থাকবে। এটা কি ক্লিয়ার? কারণ দেখো 1 সেন্টিমিটার ছোট অংশ, ছোট ধরে 300টা আছে, তাহলে সে মিটারে কনভার্ট করলে কি 100 দিয়ে গুণ। তাহলে এটা আমরা পাইলাম কি, এন এর মান। এবার আমরা সূত্রে চলে যাব। আমরা জানি কি, সাইন থিটা বাই এন, এটা ইজ ইকুয়াল টু এন ল্যামডা। বা সাইন থিটা, সাইন থিটার মান দেওয়া আছে কত আমার? 30 ডিগ্রি। এটা ইজ ইকুয়াল টু এন হইলো আমাদের 30,000 ইন্টু ছোট হাতের এন। ছোট হাতের এন কত বলেছে? তৃতীয় ক্রমের বর্ণালীর জন্য মানে 3, এন ইজ ইকুয়াল টু 3। আর ল্যামডার মান বের করতে বলেছে। তাহলে ল্যামডা ইজ ইকুয়াল টু কত? সাইন থিটা মানে সাইন 30 ডিগ্রির মান কত? হাফ মানে 0.5 ডিভাইডেড বাই 9। একটা কি বেশি দিয়ে দিলাম শূন্য? 9,000 না 90,000। আচ্ছা, এবার এটাকে ক্যালকুলেশন করলে অ্যান্সার চলে আসবে। এটার অ্যান্সার আসবে কত? ক্যালকুলেটর আমি বসাইলাম, ক্যালকুলেটরে বসাইলে আসছে 5.56 ইন্টু 10 টু দি পাওয়ার -6 মিটার। ঠিক আছে, এটা আসলে ল্যামডার মান। আশা করি সবাই ক্লিয়ার এটার উপরে। সামনে যাই। হচ্ছে যে সমতল রেটিং 6 ইন্টু 10 টু দি পাওয়ার -7 মিটার তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট আলো দিচ্ছে। বিশিষ্ট আলো বর্ণালীর প্রথম ক্রমে অপবর্তনে 30 ডিগ্রি অপবর্তন কোণ তৈরি করেছে। জেসে যে রেটিং এর প্রতি সেন্টিমিটারে রেখা কয়টি? তো দেখো যে প্রথম ক্রমের অপবর্তন জানতে চাইছে, তাহলে আমরা জানি যে সাইন 30 ডিগ্রি বা সাইন থিটা ডিভাইডেড বাই এন, এটা ইজ ইকুয়াল টু এন ল্যামডা। আচ্ছা, এখন এন এর মান জানতে চাইছে, তাহলে এন ইজ ইকুয়াল টু কি, সাইন থিটা বা সাইন 30 ডিভাইডেড বাই কি, এন ল্যামডা। এখন সাইন 30 মান 0.5 ডিভাইডেড বাই এন এর মান কত? প্রথম ক্রম, তাহলে 1। আর ল্যামডার মান দেওয়া আছে 6 ইন্টু 10 টু দি পাওয়ার -7। আচ্ছা, তাহলে এখন যদি 0.5 দিয়ে ভাগ করা হয় তাহলে এটার অ্যান্সার আসছে হচ্ছে 83333 পার মিটার। মানে 1 মিটারে এতগুলো কি গ্রেটিং রেখা আছে। এটাকে যদি সেন্টিমিটারে বানায় তাহলে 100 দিয়ে ভাগ, 100 দিয়ে ভাগ করলে কি 833.33 পার সেন্টিমিটার। প্রত্যেক সেন্টিমিটারে 833.33টি কি রেখা রয়েছে। ঠিক আছে। আচ্ছা,
এবার আসি আমরা সমবর্তনে। অপবর্তন গ্রেটিং এর এই যে একটাই সূত্র, এখান থেকেই কোশ্চেন আসে। আমরা আরো কিছু ম্যাথ দেখবো, তবে সমবর্তনটা শেষ করে ফেলি। সমবর্তনে যে জিনিসটা দেখলাম, সমবর্তনের সূত্রে যে ইউপি, এটা প্রতিসরণাঙ্ক, এটা ইজ ইকুয়াল টু কি 1/sin থিটা সি, যেটা থিটা সিটা কি আমার সংকট কোণ। আবার আমরা বলতে পারবো যে ইউপি ইজ ইকুয়াল টু কি tan আইপি। আইপিটা কি? আইপিটা হচ্ছে আমাদের আহ অপবর্তন, সরি, সমবর্তন কোণ। তো একটা প্রশ্ন দেখো যে বলেছে যে 1.33 স্বরাঙ্ক বিশিষ্ট এই তরল তলে একটি আলো সমবর্তন কোণে আপতিত হয়। সমবর্তন কোণটা কত? তো দেখো যে আমাদের এখানে মিউ এর মান দিয়ে দিয়েছে 1.33। হ্যাঁ, তাহলে আমরা সমবর্তন কোণের সূত্র কি? tan আইপি, এটা ইজ ইকুয়াল টু জানি মিউ। তাহলে আইপি ইজ ইকুয়াল টু কি আমার? আইপি তে সমবর্তন কোণ, হ্যাঁ, tan ইনভার্স 1.33। ক্লিয়ার? এটাকে ক্যালকুলেটরে বসালে এটার অ্যান্সার আসবে 53 পয়েন্ট সামথিং আসবে, ধরো 53 পয়েন্ট সামথিং ডিগ্রি। ঠিক আছে, সহজ সূত্র, সহজ অ্যান্সার। আরো কিছু ম্যাথ দেখি, যেমন এখানে আমাদের বলেছে যে আহ, একটি নির্দিষ্ট বর্ণের আলোর জন্য সংকট কোণ 40 ডিগ্রি। সমবর্তন কোণ ও প্রতিসারাঙ্ক কোণ নির্ণয় করো। সমবর্তন কোণ এবং প্রতিসারক কোণ নির্ণয় করো। আচ্ছা, তো সমবর্তন কোণ তো আমরা পারবো, সংকট কোণ যেহেতু দেওয়া আছে, আমরা কি দেখলাম যে tan আইপি tan আইপি এটা ইজ ইকুয়াল টু কি 1/sin থিটা সি। এখান থেকে আমাদের কি বের করতে হবে? আইপি এর মান বের করতে হবে। তাহলে আইপি ইজ ইকুয়াল টু কত? tan ইনভার্স 1/sin থিটা সি এর মান কত দেওয়া আছে? সংকট কোণ হলো 40 ডিগ্রি। আচ্ছা, তো 1/sin 40 ডিগ্রি এটা ক্যালকুলেটরে করলে এটার অ্যান্সার আসবে হইলো, এই অংশটার অ্যান্সার আসবে যে 0.6428। হুম, এটাকে আবার যদি আমরা টেন থিটাতে দেই, তাহলে টেন ইনভার্স 0.628 মানে 1.56। সরি, মিস্টেক হয়েছে। আচ্ছা, তো টেন 40 ডিগ্রির মান হলো 0.4828, এটাকে 1 বাই করলে এটার অ্যান্সার আসবে 1.56। ঠিক আছে, এখন এটা হলো আমাদের আইপি এর ভ্যালু, মানে এখন আমরা যদি টেন ইনভার্স, যে টেন ইনভার্স 1.5 1.56 বসাই, তাহলে এটার অ্যান্সার আসবে 57 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এটা আমাদের আসলো কি আইপি বা কি সমবর্তন কোণের মান। তাহলে সমবর্তন কোণের মান যখন আসলো, এখন প্রতিসারক কোণ কি? প্রতিসারক কোণ কি হবে আমাদের?
90 ডিগ্রি থেকে 57 ডিগ্রি বাদ দিলে যেটা থাকবে সেটা আমাদের প্রতিসরক কোণ। তাহলে 90 ডিগ্রি মাইনাস 57 ডিগ্রি, তার মানে অ্যান্সার কত আসছে? 33 ডিগ্রি। এটাই আমাদের কি প্রতিসরক কোণ। ক্লিয়ার? আশা করি এটা ক্লিয়ার হয়েছে সবার। তো আপাতত এগুলোই। আর তেমন কোনো ম্যাথামেটিক্যাল টার্ম না, এখান থেকে সূত্র টার্মও এমন আসে, যেমন ধ্বংসাত্মক ব্যতিচারের জন্য পথ পার্থক্য কি হবে। তো যেমন একটা প্রশ্ন এটাই যে ধ্বংসাত্মক ব্যতিচারের জন্য পথ পার্থক্য কি হবে, এখান ক্ষেত্রে তোমাদের অ্যান্সার কি হবে যে প্রতিচারক কয় ধরনের হয়, গঠন এবং ধ্বংসাত্মক। তো গঠনের ক্ষেত্রে আমাদের আহ এটার মান এন এর মানটা সবসময় পূর্ণ সংখ্যা হবে, আর ধ্বংসাত্মকের বা জোড় হবে, এবং ধ্বংসাত্মকের ক্ষেত্রে সেটা বিজোড় বা ভগ্নাংশ হবে। ধ্বংসাত্মকের ক্ষেত্রে আমরা সূত্রে কি দেখেছিলাম, 2n+1 ল্যামডা বাই, এটাই হবে কি আমাদের ধ্বংসাত্মকের জন্য পথ পার্থক্য। আর যদি আহ উজ্জ্বল বা গঠনমূলকের জন্য বলে তাহলে এন ল্যামডা। ঠিক আছে। আচ্ছা, তো আপাতত আমাদের আজকের ক্লাসে এতটুকুই ছিল। এর মধ্যে আমাদের দুইটা অধ্যায়ের সকল ম্যাথামেটিক্যাল সূত্রগুলো এবং এর অ্যাপ্লিকেশন গুলো দেখা হয়েছে। থিওরি যথাসম্ভব যতগুলো প্রয়োজন ছিল ম্যাথের জন্য ততগুলো দেখা আছে, আর বাকিগুলো আপনারা একটু কষ্ট করে দেখে নিন। গুলো থিওরি সকল আলোচনা করা এতটুকু সময়ের মধ্যে সম্ভব নয়, তারপরে অনেকটা আলোচনা করা হয়েছে। আর এখন আপাতত এই ক্লাসের উপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে বা কোনো টপিকের উপরে যদি কারো প্রশ্ন থেকে থাকে তাহলে করতে পারেন, না হলে আজকের ক্লাসটা এখানে সমাপ্ত করব। আমাদের প্রায় এই টপিকের উপরে ম্যাথগুলো প্র্যাকটিস করলাম, এগুলো থেকে বিগত সালের কোশ্চেন গুলো বেশি আসে, তো আপনারা এগুলো প্র্যাকটিস করেন। আহ, আর বিশেষ করে ক্যালকুলেটর সহ ক্যালকুলেটর ছাড়া উভয়ভাবে প্র্যাকটিস করতে থাকেন। ঠিক আছে, যেহেতু কারো কোনো প্রশ্ন নাই, সেক্ষেত্রে আজকে ক্লাসটা এখানে সমাপ্ত করতে পারি। আসসালামু আলাইকুম।